আহিয়ান অরণির দুহাত দেয়ালে শক্ত করে চেপে ধরে। অরণির গলায় মুখ ডুবিয়ে দিল। অরণি তো জমে বরফ হয়ে যায় অবস্থা, কিন্তু বরফ হওয়ার আগে গলায় ব্যথা অনুভব করলো। ছাড়ুন, কি করছেন কি? কেন সুইটহার্ট, তুমি কি ভেবেছিলে তোমার সাথে রোম্যান্স করব? প্লিজ ছাড়ুন, আমায় লাগছে। আমার খুব লাগছে তাই না? আমারও লেগেছিল যখন আমার ভালোবাসা অপেক্ষা করে অন্য কারোর জন্য বউ সেজে বসেছিলি। প্লিজ আমার হাতটা ছাড়ুন। যা, ছেড়ে দিলাম। আর শোন, এই করিডোরেই থাকবে তুই, ভুলেও যেন রুমের কিংবা বেডের ত্রিসীমানায় না দেখি। বলে ধাক্কা দিয়ে করিডোরে ফেলে দিলেন আর ভেতর থেকে দরজা বন্ধ করে দিলেন। প্লিজ দরজাটা খুলুন, আমি বেডে শুবো না। প্লিজ ফ্লোরে শুতে দিন। আমার একা থাকতে ভয় করে, তার মধ্যে বাহিরে এই অন্ধকার, আমার খুব ভয় করছে। কথাটা বলার সাথে সাথেই করিডোরে লাইট অফ করে দিলেন। একদম চুপ, একটা কথাও যেন না শুনি আমি, না হলে করিডোরেও জায়গা হবে না। হাতে জোরে চাপ দিয়ে ধরাতে কাচের চুড়ি ভেঙে হাতে বিঁধে গেছে, রক্ত বের হচ্ছে। ব্যথা প্লাস ভয়ে হাত পা জড়সড় হয়ে আসছে। ব্যথা সহ্য হচ্ছে না, চোখ দিয়ে একাই পানি পড়ছে। কি এমন করেছে যার জন্য উনি এরকম ব্যবহার করলেন? 45 মিনিট আগে একটা ফুল দিয়ে সাজানো ঘরে বউ সাজিয়ে বসিয়ে দিয়ে চলে গেল আমার ননদিনী আহিয়া। খুব অদ্ভুত অনুভূতি কাজ করছে মনের মধ্যে। কেন এমনটা হলো? আমার মনে হাজারো প্রশ্ন। এরকমটা হওয়ার তো কথা ছিল না। উনি কি এত কিছুর পর আমায় ভালোবেসে মেনে নেবে? এসব ভাবতে ভাবতে কখন যে দু চোখের পাতা লেগে গেছিল বুঝতেই পারিনি। হঠাৎ কারো টানে বিছানা থেকে নিচে পড়ে গেলাম। তাকিয়ে দেখি আহিয়ান। ভয়ে হাত পা কাঁপছে আমার, কারণ ঘটনাটা এত দ্রুত হয়েছে, কিছু টের পাওয়ার আগেই নিচে পড়ে গিয়েছি। তারপর আহিয়ান আমার সামনে হাঁটু গেড়ে বসে, আমার গাল জোরে চেপে ধরে। কি ভেবেছিস তোকে আমার মনের রানী করে রাখবো? তাহলে ভুল ভাবছিস। আহিয়ান চৌধুরী দ্বিতীয়বার কাউকে সুযোগ দেয় না, আর প্রথম সুযোগটা তুই নিজে নষ্ট করেছিস। আমাকে দিনের পর দিন রিজেক্ট করার শাস্তি তো তোকে পেতেই হবে। প্রতিটা ভুলের মাসুল তোকে দিতে হবে মিস আদ্রিতা জান্নাত অরণি, সরি, মিসেস আহিয়ান চৌধুরী। আহিয়ানের কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। আমি এই কোন আহিয়ানকে দেখছি? এই আহিয়ানকে তো আমি চিনি না। এই মানুষটাই কি সে যে আমার সামনে তার ভালোবাসার দাবি নিয়ে আসতো? কিন্তু আমি নিরুপায় ছিলাম, তার ভালোবাসার ডাকে সাড়া দিতে পারিনি। বারবার তাকে ফিরিয়ে দিয়েছি, তবুও নিজেকে সামলে প্রশ্নের তীর ছুঁড়েছিলাম আহিয়ানের দিকে। তাহলে কেন বিয়ে করলেন আমায়? প্রতিশোধ নেয়ার জন্য। আমাকে রিজেক্ট করার প্রতিশোধ। আহিয়ান চৌধুরীকে রিজেক্ট করেছিস, তার প্রতিশোধ, তার শাস্তি তো তোকে পেতেই হবে। দেখুন, কেন আপনাকে বারবার ফিরিয়ে দিয়েছি তার কারণটা তো আপনি জানেন। তাহলে কেন এরকম করছেন? এখানে আমার কিচ্ছু করার ছিল না। আমি যে ওয়াদাবদ্ধ ছিলাম আমার আব্বুর কাছে, আর আব্বুর কথাতেই আব্বুর পছন্দ করা ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। কিন্তু ভাগ্যের ফেরে সে আপনাকেই বিয়ে করতে হলো, সেটাও আব্বুর ইচ্ছেতে। বেশ তো, এতই যখন আব্বু আব্বু করিস, দেখ তবে তোর আব্বুর পছন্দ করা জীবনে কত সুখ। তারপরের ঘটনা তো আপনারা জানেনই। এসব ভাবতে ভাবতে আর কাঁদতে কাঁদতে ব্যালকনিতে ঘুমিয়ে পড়ে অরণি। সকালটা কি আরো খারাপভাবে শুরু হবে অরণির? পরের দিন সকালে দরজায় একের পর এক নক পড়তে আহিয়ান জেগে যায়। ঘুম ঘুম চোখে দরজা খুলতে গিয়ে কিছু একটা ভেবে দাঁড়িয়ে যায়। দরজা না খুলে জিজ্ঞেস করে, কে? আমি ভাইয়া, দরজাটা খোল। কয়টা বাজে খেয়াল আছে? তুই যা, আমি আসছি। কি রে ভাইয়া, দরজা খুলছিস না কেন? তুই কি যাবি নাকি আমি আসবো? যাচ্ছি। তোমার বউকে তুমিই দেখো। এদিকে করিডোরে গিয়ে অরণির মুখ দেখে আহিয়ানের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। চোখের নিচে কাজল লেপটে আছে, চোখ মুখ খুলে আছে, চুলগুলো এলোমেলো হয়ে কপালে পড়ে আছে। পরক্ষণেই আহিয়ান চোখ মুখ শক্ত করে, মহারানী ওঠেন, সকাল 9টা বাজতে চললো। কয়েকবার ডাকার পরেও অরণির কোনো সাড়া না পেয়ে আহিয়ান রেগে ওয়াশরুম থেকে এক মুখ পানি অরণির উপর ঢেলে দেয়। পানি শরীরে পড়াতে অরণি ধীরে ধীরে চোখ মেলে তাকালো। মহারানী দিব্যি আরামে ঘুমাচ্ছিলেন। আমাকে কি চাকর পেয়েছেন ঘুম থেকে ডেকে তুলবো? এটা যেন ফারদার না হয়। এদিকে অরণির অন্ধকারে ফোবিয়া আছে, যার কারণে কাল রাতে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায়। আর আহিয়ান পানি ঢালাতে অ্যাডভান্টেজ হয়েছে, জ্ঞান ফিরেছে। সকাল সকাল আহিয়ানের থেকে এমন কড়া কড়া কথা শুনে মন খারাপ হয়ে গেল অরণির। কি আর করার, এটাই হয়তো ভাগ্য ছিল। মনের অজান্তেই একটা দীর্ঘ শ্বাস বেরিয়ে এলো অরণির।
বেলকনিতে থেকে উঠে রুমে চলে গেল অরণি। পানি পড়ে শাড়িটা ভিজে গেছে, চেঞ্জ করতে হবে। কিন্তু এখন আরেক বিপত্তি, আহিয়ানদের বাড়িতে তো কোনো কাপড় নেই। আহিয়ানের সাথে বিয়ে তো হয়েছে অ্যাক্সিডেন্টলি। অরণি রুমে এসে চুপচাপ দাঁড়িয়ে আছে এক কোণে, মুখটা শুকনো শুকনো লাগছে আর মুখ ফুটে আছে স্পষ্ট চিন্তার ছাপ। আহিয়ানের আর বুঝতে বাকি রইল না কি এত চিন্তা করছে অরণি। একবার অরণির দিকে তাকিয়ে রুম থেকে বেরিয়ে গেল আহিয়ান। কিছুক্ষণ পর হাতে শাড়ি আর কিছু অর্নামেন্টস নিয়ে রুমে এলো আহিয়া। ভাবি তুমি এমন কেন বলো তো? এদিকে হঠাৎ আহিয়ার এমন প্রশ্নে কিছুটা ঘাবড়ে গেল অরণি। কেমন করেছে সেটা ভাবতে লাগলো। আহিয়া আবার বলে উঠল, ভাবি তোমার যে শাড়ি ভিজে গেছে আর তুমি এখনো এই অবস্থায় দাঁড়িয়ে আছো, ঠান্ডা লাগবে তো। আসলে আমার তো এ বাড়িতে কোনো জামা কাপড় নেই, তাই আর কি। ভাবি তুমি আমার সাথে কোনো সংকোচ বোধ নিয়ে কথা বলবে না। তুমি সবসময় আমার সাথে বন্ধুর মতো কথা বলবে, তোমার ভালো লাগা খারাপ লাগা সব। আর তুমি হচ্ছ আহিয়ান চৌধুরীর বউ, তোমার কি শাড়ির অভাব হবে? এই নাও এখান থেকে আপাতত একটা শাড়ি আর কিছু অর্নামেন্টস পরে এসো। এদিকে অরণি এখনো সেখানেই দাঁড়িয়ে আছে। আহিয়া অরণির মুখ দেখে বুঝতে পারলো অরণি শাড়ি পরতে পারে না, কারণ অরণি একবার শাড়ির দিকে তাকাচ্ছে আর একবার আহিয়ার দিকে। বুঝতে পেরেছি, শাড়ি পরতে পারো না তাই তো। এদিকে অরণি মাথা নেড়ে হ্যাঁ করলো। আহিয়া মুচকি হেসে, তুমি ফ্রেশ হয়ে এসো, আমি কাউকে পাঠিয়ে দিচ্ছি। আসলে আমিও শাড়ি পরতে পারি না, ইভেন হ্যান্ডেলও করতে পারি না। অরণি ফ্রেশ হয়ে ব্লাউজ আর পেটিকোট পরে বসে আছে সোফায়, বারবার দরজার দিকে উকি দিচ্ছে। এখনো কেউ আসছে না কেন? দরজা খোলার আওয়াজে একটা স্বস্তির নিঃশ্বাস নিল, কিন্তু স্বস্তির নিঃশ্বাসটা অস্বস্তিতে পরিণত হলো, কারণ সামনের মানুষটি তো আহিয়ান। এই অবস্থায় আহিয়ানকে দেখে বুকের ভেতর লাভ দাপ দৌড়াদৌড়ি করছে। বহু কষ্টে নিজেকে শক্ত করে বসে আছে অরণি। আহিয়ান ধীর পায়ে এগিয়ে আসছে অরণির দিকে। যেই না আহিয়ান একটু নিচের দিকে ঝুঁকলো, সাথে সাথে অরণি ভয়ে চোখ বন্ধ করে ফেললো। কি চিপ চিন্তা ভাবনা তোমার, ইডিয়েট কথাকার। আমার ফোনটা ছিল সেন্টার টেবিলে, ওটাই নিতে গিয়েছিলাম। আর তুমি কোন সাগরে হারিয়ে গিয়েছিলে? বলে রুম থেকে চলে গেল আহিয়ান। অরণি নিজের বুকে 3 বার বিসমিল্লাহ বলে ফু দিয়ে আহিয়ানের মা আফিয়া চৌধুরী এসে অরণিকে শাড়ি পরিয়ে দেয়। শোন অর্নি, আমি কিন্তু তোকে নিজের মেয়ের মতো তুই করে বলবো, তুমি বলতে পারবো না। ঠিক আছে মা, আপনার যেমনটা ইচ্ছে। আমি তোকে আপন ভাবলে কি হবে? তুই তো আর আমাকে আপন ভাবিস না। যদি ভাবতিস তাহলে আর আপনি করে বলতিস না। ঠিক আছে, আমি তোমাকে তুমি করেই বলবো। হ্যাপি? হ্যাঁ অনেক। আমি চাই তুই তাড়াতাড়ি নিচে আয়। ব্রেকফাস্ট টেবিলে সবাই খাচ্ছে। এমন সময় আহিয়ানের বাবা আরিফ চৌধুরী। একে অরিন, তোমার হাত কাটলো কিভাবে? সবার নজর এখন অরণির দিকে। আহিয়ানের তো ভয় হচ্ছে অরণি কি উত্তর দেয় সেটা ভেবে। আসলে বাবা, কাল রাতে অসাবধানতার কারণে কাচের চুড়ি ভেঙে হাতে বিঁধে গেছিল। এদিকে অরণির কথা শুনে আহিয়ান বিষম খেলো। ডাল মে কুছ কালা হে। কি হয়েছে রে ভাইয়া? চুপ করে খাবি নাকি? খাচ্ছি খাচ্ছি। খাবার শেষ করে যে যার কাজে লেগে পড়ল। বিয়েতে কোনো আয়োজন করা হয়নি, কারণ বিয়েটা অপ্রত্যাশিতভাবে হয়েছে। তাই বলে কি বউ ভাতের আয়োজন হবে না? হবে, তবে গেট টুগেদার ভাবে। অরণি রুমে এসে দেখে আহিয়ান ল্যাপটপে কি যেন করছে। একবার তাকিয়ে দেখে গিয়ে বেড়ে বসলো। একা একা বোরিং ফিল হচ্ছে। আহিয়া বাড়ি সাজানোর দায়িত্বে আছে, যার ফলে অরণির কাছে আসতে পারছে না। তখন মিথ্যা কথা বললে কেন? কারণ আমি আপনাকে সবার সামনে ছোট করতে চাইনি, তাই। বাড়ির আদর্শ বউ হওয়ার নাটক করতে হবে না, যেখানে তুমি আহিয়ান চৌধুরীর বই হতে পারবে না। এদিকে বিকেলে সুন্দর করে সাজিয়ে স্টেজে বসিয়ে রাখা হয়েছে অরণিকে। দেখতে পুতুলের মতো লাগছে। আর আহিয়ান কিছুটা দূরে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, বারবার আর চোখে অরণিকে দেখছে। ভাইয়া তোরই তো বউ, এমন চোরের মতো দেখছিস কেন? এদিকে সবার সামনে এমন কথা শুনে অরণি তো লজ্জায় রংধনু হয়ে যাচ্ছে। আহিয়ান চোখ গরম করে তাকাতে আহিয়ান থেমে গেছে, আর কিছু বলার সাহস পায়নি। কিছুক্ষণ পর অরণির বাপের বাড়ির লোক আসলো। আসতে না আসতে অরণির বড় বোন। তোর কপাল আছে বলতে হবে অরিন, একবার বিয়ের আসরে এলো না তোকে বিয়ে করবে না বলে। হয়তো সত্যিটা জেনে গিয়েছিল, তাই ঠিকই আহিয়ান চৌধুরী বিয়ে করার জন্য হাজির ছিল ওখানে। না হলে কি হতো বলতো? হচ্ছে কি ওর না, এসব কথা বলার জন্য তোকে এখানে নিয়ে আসা হয়েছে? থাক না আব্বু, তুমি কেমন আছো তাই বলো। হ্যাঁ রে মা, ভালো আছি।
তোর মুখটাই যে যথেষ্ট আমার ভালো থাকার জন্য। তুই ভালো আছিস তো? আব্বু, আমিও ভালো আছি। এবারে সবাই খুব ভালো, খুব সহজে আমায় মেনে নিয়েছে। সাদে কি আর বলি অরিন, তোর কপাল আছে। এদিকে অরণি অর্ণার কথায় কোনো পাত্তা দিল না, কারণ ছোট থেকে অর্ণার এসব কথা অভ্যস্ত হয়ে গেছে অরণি। আহিয়া ফটোগ্রাফার নিয়ে এসে বিভিন্ন পোজে অরণির ছবি তুললো, সাথে আহিয়াও। ভাবি, তোমাদের তো কাপল পিকই তোলা হয় না এখন অবধি। আমি তো পিক তুলেছি, আবার কাপড় পিকের কি দরকার? আলবাত দরকার আছে। তোমাদের নাতিপুতিকে দেখাতে হবে না? দাঁড়াও, ভাইয়াকে ডেকে নিয়ে আসছি। নরদিনী তো আমার 4G স্পিডে দৌড়াচ্ছে। আল্লাহ, ওই রাক্ষসটা আসলে না জানি কোন কোন টর্চার করবে। কি দরকার ছিল কাপড় পিক তোলার? এদিকে এসব ভাবনার মাঝে আহিয়ানকে টানতে টানতে স্টেজে নিয়ে আসছে। তারপর রোমান্টিক পোজে কিছু কাপড় পিক তোলা হলো। সারাদিনের ধকলে সবাই টায়ার্ড, সবাই রেস্ট নিচ্ছে। অরণি ফ্রেশ হয়ে রুমে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াতেই আহিয়ানের চোখে চোখ পড়লো। কেমন যেন অদ্ভুত চাহনিতে তাকিয়ে আছে আহিয়ান। ধীরে ধীরে আহিয়ান অরণির দিকে এগিয়ে আসতে লাগলো, চোখে এক অদ্ভুত আকর্ষণ। এই চোখে নেই কোনো রাগ, নেই কোনো হিংস্রতা। উনি আমার দিকে এগোতেই আমি এক পা দুপা করে পেছোতে লাগলাম। পেছোতে দেওয়ালের ঠেকে গেলাম। এতক্ষণ উনি আমার অনেকটা কাছে চলে আসছে। ওনার নিঃশ্বাস আমার গায়ের উপর এসে পড়ছে। উনি আমার গাল থেকে গলা অবধি স্লাইড করছে। কি করছেন? প্লিজ সরেন আমার সামনে থেকে। অরণির কথা আহিয়ান নিজের হুঁশে ফিরল। তোতলাচ্ছ কেন জান পাখি? কাল যেটা হয়নি সেটা আজ করলে কেমন হয়? মানে বাসর। না, কি ভেবেছিলে এটাই বলবো? আমি তো ব্যাককল হয়ে মেরে দাঁড়িয়ে আছি। আধা সেকেন্ড কমাতে ছিলাম মনে হয়। রাক্ষস একটা। তোকে তো আমি স্যান্ডউইচ বানিয়ে খাবো, চিজ বার্গার বানিয়ে খাবো। আমার বয়ে গেছে এসব ভাবতে। যা খাওয়ার ইচ্ছা হয় বেলকনিতে গিয়ে খাও, ঘুমাবো। শালা, মনে কি তোর একটু দয়া মায়া নাই? এইভাবে আমাকে ব্যালকনিতে রাখতে একটু কষ্ট হচ্ছে না? হবে কি করে? আমায় তো ভালোই বাসিসনি কখনো। কেউই আমাকে ভালোবাসার মতো নেই। পরের দিন সকালে ব্রেকফাস্ট করে উপরে এসে দেখি উনি রেডি হচ্ছে, মেবি অফিসে যাওয়ার জন্য। একবার উনি আমার দিকে আর চোখে তাকালেন। ওনার এভাবে তাকানোর মানেটা ঠিক বুঝলাম না, এবং কি বোঝার চেষ্টাও করলাম না। আমি করিডোরে এসে দাঁড়িয়ে আছি। হঠাৎ রুমে কিছু ভাঙার শব্দ পেয়ে রুমে আসলাম। রুমে একটা ফুলদানি পড়ে গেছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে এটা ভাঙলো কিভাবে? আমার ভাবনার মাঝে উনি বলে উঠলেন, 8:59:59 মধ্যে যেন অফিসে দেখতে পাই। তার মানে ইচ্ছে করে ভেঙেছে ফুলদানিটা যাতে আমি রুমে আসছি। ওনার এই কথাটা শুনে আমার মেজাজটা বিগড়ে গেল, কারণ আমি ছাড়া এই রুমে আর কেউ নেই। তার মানে কথাটা আমাকেই বলছে। বিয়ের 7 দিন আগে রেজিগনেশন লেটার দিয়েছিলাম, সেহেতু চাকরিটা আমি ছেড়ে দিয়েছি। তাহলে আমি অফিসে যাব কেন? পাগলের সুখ মনে মনে, দিনের আকাশে চাঁদ খুঁজে। শাট ইওর মাউথ। এটা তোমার ক্ষেত্রে প্রযোজ্য, আমার ক্ষেত্রে না, ওকে? আহিয়ান চৌধুরী যে এত শর্ট মেমোরির জানা ছিল না। হোয়াট এভার, আমি মনে করিয়ে দিচ্ছি, আজ থেকে 9 দিন আগে আমি রেজিগনেশন লেটার দিয়েছিলাম আপনাকে। মনে পড়েছে নিশ্চয়ই? তো মানে চাকরিটা আমি ছেড়ে দিয়েছি, ক্লিয়ার? নো, আজ থেকে 45 দিন আগে একটু ঘুরে এসো। মানে মিসেস আহিয়ান চৌধুরী ও তো কম শর্ট মেমোরির নাই। বাই দ্য ওয়ে, আমি মনে করে দিচ্ছি 45 ডেজ অ্যাগো। ম্যাম, আপনাকে স্যার ডাকছে কেবিনে। যাচ্ছি। কোন দুঃখে যে এই চাকরিটা করতে আসছিলাম আল্লাহ তুমিই ভালো জানো। তার মধ্যে এই দানবটার পিএ মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জীবনটা তেজপাতা বানিয়ে না বাঁশপাতা বানিয়ে দিল। তেজপাতা হলে তাও অন্তত রান্নার কাজে লাগতো, এই বাঁশপাতা জীবনটা কোনো কাজেই লাগতো না। আসবো স্যার? হ্যাঁ। আমায় কেন ডেকেছেন স্যার? তোমার চাঁদ মাখা মুখটা দেখবো বলে। হ্যাঁ, এই ফাইলগুলো চেক করে সাইন করে দাও। এই ফাইলগুলো চেক করা হয়ে গেছে স্যার। তাহলে সাইন করো। আমাকে দিয়ে কাজের উপর কাজ করানোর ধান্দা, খালি রাক্ষস একটা। করবো না চেক। এদিকে অরণি আর কিছু না ভেবেই ফাইলে সাইন করে দেয়। আহিয়ান অরণির সামনে তুলে বাজাতে নিজের জগতে ফিরে আসে অরণি। সাইন করেছিলাম তো। তো কিসের পেপার ছিল সেটা জানো? আহিয়ান একটা পেপার অরণির হাতে ধরে দিয়ে চলে গেল হনহন করে। অরণি তো পেপারটা হাতে নিয়ে মেরে দাঁড়িয়ে আছে, কারণ পেপারটা একটা চুক্তিপত্র। হাতে লেখা আছে আগামী 18 মাসের মধ্যে নিজের ইচ্ছাতে চাকরি ছাড়লে অফিসে 15 লক্ষ টাকা দিতে হবে, তাও আবার নিজের প্রপোজাল ইনকাম অফ সোর্স অ্যাকাউন্ট দেখিয়ে টাকা ফেরত দিতে হবে। মিস্টার আহিয়ান চৌধুরী, এইভাবে চুক্তিপত্র না করলেও আমি টাকাটা ফেরত দিতে পারতাম না।
আপনি হয়তো ভেবেছেন আব্বুর কাছ থেকে টাকাটা নিয়ে ফেরত দিব, কিন্তু আপনি তো আর জানেন না যে এদিকে আহিয়ান চলে যাবার পর অরণ্য নিচে নামলো অরণ্যকে চিন্তিত দেখে। কি হয়েছে অরিন? মামুনির মুখটা এমন শুকনো শুকনো লাগছে কেন? আব্বু আমি চাকরিটা এখনো করতে চাই। কি বলছিস এইসব? বিয়ের আগে তো চাকরিটা করতিস শখ করে, আর এখন যদি চাকরি করিস লোকে কি বলবে? তার থেকেও বড় কথা, আমার বন্ধু মানে তোর বাবাকে কি বলবো আমি? আমাদের বাড়ির বউকে দিয়ে আমরা চাকরি করাবো? প্লিজ আব্বু, তোমরা না করো না। আছে, কিন্তু মাহিয়ানকে বলা দরকার ছিল না? কি বলছো তুমি এসব? অরণির কোনো চাকরি করতে হবে? বাড়ির বউ সংসার সামলাবে তা না অফিসে কাজ করতে ছুটবে। অরিনের বাড়ির বউ হবার আগে আমার মেয়ে ছিল, আর এখনো আছে। ওর ইচ্ছে যথেষ্ট দাম আছে আমার কাছে। কিন্তু আব্বু, ভাই কি ভাবির চাকরি করাটা মেনে নিবে? না, উনি কিছু বলবে না। ওনার থেকে পারমিশন না হয়েছে, এখন তোমরা অনুমতি দিলেই হবে। সে না হয় ঠিক আছে, কিন্তু আহিয়ান তো চলে গেল। অর্ণি কি এখন একা যাবে অফিসে? চিন্তা করো না মা, আমি ঠিক চলে যেতে পারবো। এদিকে অরণ্য যে অবস্থায় ছিল সেই অবস্থায় অফিসের জন্য রওনা দিল। অরণ্য চলে যেতেই এটা অর্ণের সিদ্ধান্ত নয়, এটা আহিয়ানের অর্ডার ছিল। কিন্তু ভাইয়া কেন ভাবিকে এমনটা বলবে? আর বললেই শুনতে হবে? সেটা তো তোমার গুণধর ভাইয়ের কাজ। বিয়েটা ঠিক হয়েছে, কিন্তু ওদের সম্পর্কটা ঠিক হয়নি, সেই জন্য সময় দরকার। এদিকে অরণ্য অফিসের ভেতর ঢুকতেই ওর কলিগ রিহা এগিয়ে আসে। হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ! অরেন তুমি? আমি। তুমি যে চাকরিটা ছেড়ে দিয়েছো, তাহলে অফিসে কেন? তার থেকেও বড় কথা, বিয়ের একদিন পর কেউ অফিসে আসে? ছেড়ে দিয়েছিলাম, আবার জয়েন করলাম। কিন্তু কেন? কি আর বলবো, দুঃখের কথা। আমার স্বামী তো চোখে দেখতে পায় না, এটা অবশ্য বিয়ের পরে জানতে পেরেছি। তার মধ্যে ফ্যামিলির আর্থিক অবস্থাও তেমন ভালো না। সংসারের হাল ধরার জন্য চাকরিতে আবার জয়েন করলাম, স্যালারিও ভালো। আহিয়ান পাশ দিয়ে যাচ্ছিল, তাই আহিয়ানকে শুনিয়ে শুনে এসব বলল অরণি। সত্যি খুব খারাপ লাগছে তোমার থেকে এইসব কথা শুনে। আমি আসলে বুঝতে পারিনি অরিন। কোনো ব্যাপার না, তুমি মন খারাপ করো না। আহিয়ান এসব শুনে হনহন করে নিজের কেবিনে চলে গেল। কেবিনে গিয়ে পিয়নকে দিয়ে অরণিকে ডেকে পাঠালো। অরণি কেবিনের ভেতর গিয়ে তো রাগে ফায়ার, কারণ একটা মেয়ে আহিয়ানের খুব কাছে গিয়ে হেসে হেসে কথা বলছে আর ফাইলে যেন কি করছে। অরণির রাগ হওয়াটা স্বাভাবিক, কারণ নিজের স্বামীর এতটা কাছে অন্য মেয়েকে দেখলে যে কারোরই রাগ হবে। স্যার আমায় ডেকেছেন? ও হ্যাঁ, তোমায় ডেকেছি আমার নতুন পিএর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। মানে? পিএ মানে জানো না? পিএ মিন্স পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, বুঝতে পেরেছো? স্যার, এই মেয়েটা কে? আমার এক্স পিএ অরণি, আর অরণি ও হচ্ছে আমার নিউ পিএ দোলা। এক্সপিএ মানে? এই হ্যালো, কখন থেকে মানে মানে করছো? আমাকে কি তোমার ডিকশনারি পেয়েছো যে তোমার সব মানের উত্তর দিব আমি? মিস দোলা আমার প্রেজেন্ট পিএ, আর তুমি এখন অফিসের সাধারণ কর্মচারী, ওকে? এদিকে অরণি রাগে দুঃখে নিজের ডেস্কে গিয়ে বসলো। তার মনে মনে আহিয়ানের ব্যান্ড বাজাচ্ছে। হোয়াট এ লুক, মাইন্ড ব্লোয়িং। থ্যাংক ইউ ভাইয়া। উফ, এই ভাইয়া ডাকলে কেমন যেন দুঃখ দুঃখ লাগে। এদিকে অরণি তার রাহাত কথা বলছে। রাহাত এমন এমন কথা বলছে যে অরণি না হেসে পারছে না। আর অন্যদিকে নিজের কেবিন থেকে এসব দিকে আরেকজন জ্বলছে। অরণির ডেস্কে ল্যান্ডলাইনে ফোন এলো। ফোন রিসিভ করতে অরণিকে আহিয়ানের কেবিনে ডেকে পাঠালো। হঠাৎ আহিয়ানের এমন ব্যবহারে অরণি কিছুই বুঝলো না। মাথা চুলকাতে চুলকাতে আহিয়ানের কেবিনে গেল অরণি। এদিকে অরণি কেবিনের ভেতর যেতেই আহিয়ান অরণিকে দেয়ালে চেপে ধরে। এটা অফিস, কাজ করার জায়গা, আড্ডা দেওয়ার জায়গা নয়। কি এমন কথা হচ্ছিল যে পারলে একজন আরেকজনের উপরে হেসে ঢলে পড়ছিলে? সরি স্যার, আর হবে না। আর এটা কি পরে এসেছো? শাড়িতে কতটা সুন্দর লাগে সেটা দেখানোর জন্য? শাড়িতে শুধু সুন্দর নয়, শরীরও দেখা যায়। আপনিই তো বললেন 1 মিনিটের যেন দেরি না হয়, তাই তো যে অবস্থায় ছিলাম সেই অবস্থাতেই চলে আসছি। নো এক্সকিউজ, ফার্দার যেন শাড়িতে না দেখি অফিসে, ওকে? অফিস ছুটির পর অরণি রাস্তা দাঁড়িয়ে আছে গাড়ির জন্য, অথচ আহিয়ান অরণির সামনে গিয়ে গাড়ি নিয়ে চলে গেল। একবার ফিরে পর্যন্ত তাকালো না অরণির দিকে। অরণি বাড়িতে আসতেই, কি রে, একা এলি যে? আহিয়ান কোথায়? কেন মা, উনি আসেনি এখনো? তুই একা এসেছিস? হ্যাঁ, উনি হয়তো কোনো কাজে গিয়েছে, তাই তো আমি একা চলে আসছি। আচ্ছা, তুই গিয়ে ফ্রেশ হয়ে নে। এদিকে অরণি রুমে এসে ফ্রেশ হয়ে নিল। হাতে কফি নিয়ে আহিয়া রুমে আসলো। ভাবি, কি করছো?
মাত্র ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হলাম। এই নাও কফি, নিজের হাতে বানিয়েছি তোমার জন্য। থ্যাংক ইউ। চলো ছাদে যাই। এখন তুমি টায়ার্ড না? একদম না, এই সন্ধ্যার আকাশে চাঁদ দেখতে আমার খুব ভালো লাগে। সব কষ্ট ক্লান্তি দূর হয়ে যায় এক নিমেষে। কি বললে বা কি বোঝাতে চাইলে কিছুই বুঝলাম না। বোঝার মতো কিছু থাকলে তো বুঝবে। চলো তো। এদিকে আহিয়া আর অরণি দুজনে দোলনায় বসে বসে দোল খাচ্ছে আর কফি খাচ্ছে। জানো আহিয়া, এই প্রথম আমি কারো সাথে এই সন্ধ্যার আকাশের তারা দেখছি, তাও আবার কফি খেতে খেতে। সব সময় একা একাই দেখেছি আর তারাদের সাথে কথা বলছি। আজ তোমার সাথে তারা দেখছি আর কফি খাচ্ছি, খুব ভালো লাগছে। অর্ণাপুর সাথে কখনো এভাবে টাইম স্পেন্ড করিনি। দু বোন ছিল, নিশ্চয়ই অনেক মজা করেছো। তবে তবে কি? তবে কিছুই না, তবে তোমার কফিটা দারুণ হয়েছে। মাঝে মাঝে আমাকে বানিয়ে খাওয়াবে। এদিকে অরণির কথায় আহিয়া হেসে দিল। রাত 9টা, সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। কলিং বেল বাজতে একজন সার্ভেন্ট গিয়ে দরজা খুলে দিল। আহিয়ান হাতে কিছু শপিং ব্যাগ নিয়ে সোজা উপরে চলে গেল। আহিয়ান ফ্রেশ হয়ে রুমে এসে দেখে অরণি হাতে কফির মগ নিয়ে দাঁড়িয়ে আছে। অরণির হাত থেকে কফির মগটা নিয়ে ব্যাগগুলো আলমারিতে তুলে রাখো। আহিয়ানের কথা মতো অরণি ব্যাগগুলো গুছিয়ে রাখছে। ব্যাগের ভিতর কি আছে দেখেছো? আপনি তো দেখতে বলেননি, তুলে রাখতে বলেছেন, সেটাই করছি। কি বাধ্য মেয়ে, শপিং ব্যাগ থেকে বের করে দেখো তো পছন্দ হয় কিনা। আমার পছন্দ হবে মানে? এত মানে করো কেন? সব সময় যা বলছি তাই করো। এগুলো তো সব মেয়েদের ড্রেস, কার জন্য এনেছেন? দোলার জন্য। ওকে, সুন্দর লাগবে তাই না? ও, কোথায় হারিয়ে গেলে? আমি আর কোথায় হারাবো? হারাবেন তো আপনি, আপনার ওই দোলাকে নিয়ে। এক সেকেন্ড, দোলা কবে থেকে আমার হলো? বাই এনি চান্স তুমি কি দোলাকে জেলাস ফিল করছো? জি না, দোলাকে আমি জেলাস নই, অ্যালার্জি ফিল করছি। হোয়াট? হ্যাঁ, দোলাতে মানে ধুলাতে আমার অ্যালার্জি। মানে? দোলা, ধুলা মানে ধুলাবালি। ধুলাবালি চিনেন না? ও নো, এই মেয়েটা আমাকে পাগল বানিয়ে ছাড়বে। হোয়াট এভার, এই ড্রেসগুলো তোমার জন্য, অফিসে এগুলোই পরে যাবে। এদিকে অরণির খুশিতে মনটা লে পাগলুর ডান্স করছে, কারণ আহিয়ান একটু হলেও অরণির জন্য ভাবে। আর সেই ভাবনা থেকে এই ড্রেসগুলো ওর জন্য নিয়ে এসেছে। পরদিন সকালে ব্রেকফাস্ট টেবিলে আজ থেকে অর্ণিকে সাথে নিয়ে যাবে অফিসে। ও কি বাচ্চা নাকি যে আমাকে নিয়ে যেতে হবে? এটা কি ধরনের কথা আহিয়ান? দুজন তো এক জায়গাতেই যাবে, তাহলে তোমার প্রবলেম কোথায়? এদিকে বাড়ির দিকে অরণিকে গাড়িতে করে নিয়ে এসেছে। কিছুটা পথ এসে গাড়ি থামিয়ে গাড়ি থেকে নামো। এদিকে আহিয়ানের কথা মতো অরণি গাড়ি থেকে নামতেই আহিয়ান গাড়ি নিয়ে চলে গেল। এ যা, এটা কি হলো? ওই রাক্ষসের ভাই খোখস এই ছিল তোর মনে? শালা কান কাটা ইঁদুর, লেজ ছাড়া বিড়াল, তোর আর কোনো দিনও বিয়ে হবে না দেখিস। এইভাবে আমার উপর অত্যাচার করে কি শান্তি যে পায় হাতের হালুয়া, আল্লাহই জানে। বাড়ি থেকে গাড়িতে তুলে মাঝ রাস্তায় এইভাবে নামিয়ে দিয়ে গেল। কি মানুষ রে বাবা, 1 নাম্বার ভিলেন। তোকে তো সেরা ভিলেনের অ্যাওয়ার্ড দেওয়া দরকার। 7 দিন পর, এই 7 দিন এভাবেই কেটেছে অরণির। রাতে বেলকনিতে ঘুমানো, দিনে অফিসে আহিয়ানের টর্চার, সন্ধ্যায় আহিয়ান ক্লায়েন্ট মিটিং করে বাসায় ফিরল। অর্ণি কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। অরণিকে কি আমার পকেটে নিয়ে ঘুরি যে ও সব সময় আমার সাথে থাকবে? আহিয়ান, অর্ণি আর তুই একই অফিসে যাস, একসাথে বাড়িতে ফেরাটা কি স্বাভাবিক নয়? এখনো মেয়েটা বাড়িতে ফেরেনি। অফিস তো ছুটি 5টায়, অরণি এখনো আসেনি। আমি তো একটা মিটিংয়ে গিয়েছিলাম, সেখান থেকে ডিরেক্ট বাড়িতে আসলাম। এদিকে আহিয়ানে মনে পড়লো লাঞ্চের পর অরণিকে ডেকে নিয়ে নিজের কেবিনে অনেকগুলো ফাইল কারেকশন করতে দিয়েছিল আর বলেছিল যে অবধি ফাইলগুলো চেক করা না হবে সে অবধি অরণির ছুটি নেই। এসব মনে পড়তে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে গাড়ি নিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো আহিয়ান। এদিকে আহিয়ান অফিসে এসে ডিরেক্ট নিজের কেবিনে গেল আর যা দেখলো আহিয়ানের মেজাজ বিগড়ে গেল, কারণ আহিয়ান ভাবছে অরণি টেবিলের উপর মাথা রেখে ঘুমাচ্ছে। আহিয়ান কয়েকবার ডাকার পরেও অরণি কোনো রেসপন্স পেল না। অরণিকে হালকা ধাক্কা দিতে এক সাইডে ঢলে পড়লো। সাথে সাথে আহিয়ান অরণিকে ঝাপটে ধরলো, অরণির মুখে পানি ছিটিয়ে দিল, কিন্তু তাতে কোনো কাজ হলো না। আহিয়ান বেশ ভয় পেয়ে গেছে। অরণিকে কোলে করে নিয়ে গাড়িতে শুয়ে দিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। হসপিটালে ডক্টর অরণিকে চেক আপ করছে, আহিয়ান বাহিরে পায়চারি করছে। কিছুক্ষণ পর আহিয়ানকে ডেকে পাঠায় ডক্টর।
মিস্টার চৌধুরী, আপনি কি জানেন আপনার ওয়াইফের অন্ধকারে ফোবিয়া আছে? ফোবিয়া? আপনার দেওয়া হিস্ট্রিতে সেটাই প্রমাণ করছে। উনি অন্ধকার রুমে ছিল। সে অন্ধকারে ভয় পেয়ে যখন তখন সেন্সলেস হয়ে যায়। এই ভয়টা একটু ট্রামার মতো। আর আপনার ওয়াইফের বিপি একদম লো। খাবারের দিকে একটু খেয়াল রাখবেন। আর কোনো প্রবলেম নেই তো ডক্টর? অরণির জ্ঞান ফিরবে কখন? প্রেসক্রিপশনের মেডিসিনগুলো নেবেন অ্যান্ড রেগুলারলি খাওয়াবেন। ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, 1 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরবে। বাড়িতে অরণিকে বেডে শুয়ে দিয়ে আহিয়ান সোফায় বসে আছে আর ভাবছে বিয়েতে রাতে অরণির বলা কথা। অরণি ভয় পায় শুনে আহিয়ান করিডোর লাইট অফ করে দেয়। তার মানে বিয়ের পরের দিন সকালে অরণিকে এতবার ডাকার পরেও কোনো রেসপন্স করছিল না, কারণ ও সেন্সলেস ছিল। ওর উপর পানি ঢেলে দেওয়ার কয়েক মিনিট পরে জ্ঞান ফিরে। আমি কি করে এতটা অমানবিক হতে পারলাম? কি করে আমার অরণিকে এতটা কষ্ট দিলাম? ও না হয় আমায় ভালোবাসে না, আমায় বুঝে না, আর এটাই স্বাভাবিক। কিন্তু আমি তো ওকে ভালোবাসতাম, আর এখনো হয়তো। কিন্তু আমি কেন ওকে বুঝতে পারলাম না? এদিকে আহিয়ান বাড়ি আসতেই ওর উপর দিয়ে ছোটখাটো ঝড় গিয়েছে বলা বাহুল্য। আহিয়ানের মা বাবা দুজনেই অরণির এই অবস্থার জন্য আহিয়ানকে দায়ী করেছে। আহিয়ানের বাবা তো বলে দিয়েছে অরণির প্রতি তার একচুল পরিমাণ অবহেলা তিনি সহ্য করবেন না। আহিয়ান সব দোষ মাথা পেতে নিয়েছে, মুখ দিয়ে একটা কথাও বের করেনি। আহিয়া যে কিনা আহিয়ানের তাকানো দেখে 3 বার ঢুক গেলে সে পর্যন্ত আহিয়ানকে ছেড়ে কথা বলেনি। অরণির জ্ঞান ফিরতেই নিজেকে বেডে আবিষ্কার করলো। আশেপাশে তাকিয়ে দেখে আহিয়ান সোফায় বসে আছে কপালে হাত দিয়ে। আহিয়ানের বলা কথাটা মনে পড়তে অরণি বেড থেকে উঠতে নিল। কি করছো? উঠছো কেন? সরি, আমি নেমে যাচ্ছি। আমি কি নামতে বলেছি? তুমি থাকো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এখান থেকে একটু নড়াচড়া করলে খবর আছে। ছাড়ুন আমাকে, এখানে আমার জায়গা না। নিজের জায়গায় যেতে দিন আমাকে। আমি যখন বলেছি এখান থেকে নামবে না, তো নামবে না। আপনি যেটা বলবেন সেটাই যে সব সময় করতে হবে, এটা ভাবাও বোকামি। আহিয়ানের মা খাবার হাতে নিয়ে রুমে প্রবেশ করলো। এখন কেমন লাগছে? একদম ফিট মা। এই নে, খাবার পুরোটা শেষ করতে হবে। বিপিটা একদম লো, নিজের একটু যত্ন করা শেখ। উফ মা, এত চিন্তা করার কিছু হয়নি। তোমরা সবাই খেয়েছো? তোদের খাবারটা উপরে নিয়ে আসলাম, খেয়ে নে। আমি কি তোকে খাইয়ে দিব? না মা, আমি পারবো। অনেক রাত হয়েছে, তুমি গিয়ে ঘুমাও। হ্যাঁ মা, যাও, আমি আছি তো। এদিকে আহিয়ানের মা চলে যেতেই হ্যাঁ করো। খাবেন আপনি? আমি হা করব কেন? আমি খাবো বলে তোমাকে হা করতে বলেছি, ইডিয়েট। হ্যাঁ তুমি করবে, খাবারও তুমি খাবে। খাবো, তবে আপনার হাত দিয়ে নয়। আমার হাত আছে আর আমি আমার হাত দিয়েই খেতে পারবো। বড্ড বেশি বুঝো। হা করবে না, তাই তো? কি করে হা করাতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। বলে অরণি মুখ চেপে ধরে খাবার ভরে দেয় মুখের ভেতর। এবার খাও ঘুম পাগলি। ভিলেন একটা। এইভাবে মুখের উপর কেউ খাবার দেয়? কেউ দেয় না, তাতে আমার কি? আমি তো দেই। একদম চুপ, খাবার শেষ করো আগে। আপনি খাবেন না? খাবো। আর খেতে খেতে আজকে কাহিনীটা শুনবো। কিসের কাহিনী? অফিস ছুটি হয় 5টায়। তুমি ছুটির সময় অফিস থেকে বের হওনি কেন? কেন আবার? ঘুমিয়ে পড়েছিলাম। যখন জাগনা পাই তখন দেখি পুরো অফিস অন্ধকার। তখন কি? কি আবার? মাথাটা ঝিমঝিম করলো। চেয়ারে বসতে বসতে আর কিচ্ছু মনে নেই। জ্ঞান ফিরে নিজেকে বিছানায় পেলাম। আমি ভেবে পাই না এত ঘুম পাও কোথায়? তোমায় তো এতগুলো ফাইল চেক করতে দিয়েছিলাম, সেগুলো রেখে ঘুমালে কোন সাহসে? সব দোষ তো ওর ফাইলেরই। বেশি কাজের চাপ কিংবা টেনশনে থাকলে আমার প্রচুর ঘুম পায়। স্টেন্স, তুমি কোন দেশের মানবী? মানবী মানুষ? ও, তাই বলুন। অরণিকে বেড থেকে নামতে দেখে কি বেড থেকে নামছো কেন? ডক্টর তোমাকে বেড রেস্ট করতে বলেছে। তবে সেটা বেড রেস্ট নয়, ফ্লোর রেস্ট হবে আমার জন্য। আমি ওয়াশরুমে যাচ্ছি ফ্রেশ প্লাস ড্রেস চেঞ্জ করতে। ফ্রেশ হয়ে এসে অরণি সোজা করিডোরের দিকে পা বাড়ালো। কোথায় যাচ্ছ? ঘুমাতে। বললাম না বেডে ঘুমাবে। এদিকে অরণি আহিয়ানের কথা গায়ে না মেখে করিডোরে গিয়ে শুয়ে পড়লো চোখ বন্ধ করে। 1 মিনিট পরে অনুভব করলো শূন্যে ভাসছে। এদিকে চোখ খুলে সামনে আহিয়ানকে দেখতে পেল। এতক্ষণে অরণি বুঝতে পেরে গেছে ও আহিয়ানের কোলে ভাসছে, শূন্যে নয়। আহিয়ানের কোলে নিজেকে আবিষ্কার করতে হাত পা ছোটাছুটি শুরু করলো অরণি। কোনো লাভ হবে না, সো শক্তিটুকু অযথাই নষ্ট করো না। নামান বলছি আমাকে, না হলে কিন্তু। না হলে কি করবে শুনি? না হলে কিন্তু আমি আপনাকে কামড় দিব। নামান বলছি।
ওকে, তাহলে তাই হোক। এ কি, আপনি আমার দিকে এগোচ্ছেন কেন? তুমি না বললে আমায় কামড় দিবে, তাই। সরেন, আমি থাকবো না বেডে, আমি ফ্লোরেই ঘুমাবো। বড্ড জেদ না তোমার? এখন যাও। অরণি তো দম আটকে আসার উপক্রম। একে তো এমন শক্ত করে জড়িয়ে ধরেছে, তার উপর আহিয়ানের হার্টবিটের সাউন্ড শোনা যাচ্ছে। আহিয়ানের নিঃশ্বাস এসে পড়ছে অরণির মুখে। সব মিলিয়ে অরণির অবস্থা ফ্রিজড। ছাড়ুন, আমার দম বন্ধ হয়ে আসছে। দম বন্ধ হয়ে আসছে কেন? কেন আবার? এইভাবে ধরে রাখলে যে কারোরই দম বন্ধ হয়ে যাবে। তোমার হার্টবিট এত ফাস্ট রানিং হচ্ছে কেন? আচ্ছা, আপনার মতলবটা কি বলেন তো? আমাকে মেরে ফেলার ধান্দা এইসব, তাই না? জড়িয়ে ধরলে যে কেউ মরে সেটা জানতাম না। আচ্ছা, জড়িয়ে ধরাতেই তোমার এইরকম নাজেহাল, বাকিগুলোতে কি হবে তাহলে? নির্ঘাত হসপিটালাইজড করতে হবে। কি সব বাজে কথা বলছেন? ওকে, ঘুমাতে দাও। বারণ করছে কে? ঘুমান। এইরকম নড়াচড়া করলে কেমনে ঘুমাবো? আমাকে ছাড়ুন, তাহলেই ঘুমাতে পারবেন। ছাড়বো না। আর একটু যদি নড়েছো তাহলে কিন্তু। তাহলে কি? ভয় পেয়ে গেলে? আমি বলতে চেয়েছিলাম যদি নড়েছো তো এর থেকেও বেশি শক্ত করে জড়িয়ে ধরবো। যদি সেটা না চাও তাহলে নড়বে না, যদি চাও তাহলে নড়ো। আমার ধরতে প্রবলেম নেই। প্রবলেম থাকবে কি করে? লুচুর বস্তা কোথাকার। কিছু বললে? কই না তো, কি বলো? সেটাই তোমার জন্য বেটার। কিছুক্ষণ পর অরণিও ঘুমের রাজ্যে চলে গেল। সকালে আহিয়ান জাগনা পেতে অরণির দিকে নজর গেল। অরণিও এক হাতে আরিয়ানকে জড়িয়ে ধরে আছে, চুলগুলো কপালে পড়ে আছে। আহিয়ানের ইচ্ছা করছে আলতো হাতে চুলগুলো সরিয়ে অরণির কপালে গুড মর্নিং কিস করতে। যেই ভাবা সেই কাজ। অরণির কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে আলতো করে অরণির কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দিল আরিয়ান। আহিয়ানের ঠোঁটে স্পর্শ পেতে অরণি একটু নড়ে উঠল। আহিয়ান মুচকে এসে ফ্রেশ হতে চলে গেল ওয়াশরুমে। কিছুক্ষণ পর অরণি জাগনা পেয়ে আহিয়ানকে পাশে দেখতে না পেয়ে তাড়াতাড়ি উঠে বসলো। গুড মর্নিং। সত্যি কি গুড মর্নিং? মানে? কিছু না। দিলে তো সকাল সকাল মুডটাই নষ্ট করে। দিলেন তো আমার সারা দিনটাই নষ্ট করে। আপনার এমন সুইট গুড মর্নিং এর পেছনে যে কি ব্যাড ডে আছে আমার কপালে আল্লাহই ভালো জানে। কিছু বললে? জি না। ব্রেকফাস্ট টেবিলে অরণি, তোমার আব্বু ফোন দিয়েছিল, তোদের যেতে বলেছে। বিয়ের পর তো আর যাওয়া হয়নি তোদের। হ্যাঁ, ঘুরে এসো। এমনিতেও দুদিন তোমার ছুটি, অফিসে যেতে হবে না। ও একা যাবে নাকি? তুমিও যাবে? আর সেটা আজকেই, অফিস থেকে তাড়াতাড়ি ফিরবে। কিন্তু আমার অফিস। কোনো কিন্তু নয়, দুদিন অফিসে না গেলে মহাভারত অশুদ্ধ হবে না। এদিকে বিকেলে অরণি রেডি হয়ে বসে আছে। কখন আহিয়ান আসবে? বারবার দরজা দিকে উকিঝুঁকি দিচ্ছে। কতদিন পর আব্বু আম্মুর সাথে দেখা হবে সেই ভেবে খুশিতে মনটা লাফাচ্ছে। একদিকে যেমন খুশি, অন্যদিকে তেমন একটু মন খারাপ। তবে মন খারাপটাকে পাত্তা দিল না অরণি। কিছুক্ষণ পর আহিয়ান অফিস থেকে ফিরল, আর সাথে সাথেই চলুন। কোথায়? বারে। কোথায় আবার? আমাদের বাড়িতে। তোমার যদি এত তাড়া থাকে তো তুমি একাই যাও। কেবল ফিরলাম, চেঞ্জ করে ফ্রেশ তো হতে দিবে নাকি? ও আচ্ছা, আপনি ফ্রেশ হয়ে আসেন, আমি কফি নিয়ে আসছি। তোমাকে লাফালাফি করতে বলিনি, রেস্ট নেওয়ার জন্য ছুটি দিয়েছিলাম। আর ইউ ওকে? একদম জানতো, ফ্রেশ হয়ে আসেন তাড়াতাড়ি। এদিকে আহিয়ান ড্রাইভ করছে, তার পাশে বসে আছে অরণি। অরণিকে দেখে বেশ ফ্রেশ লাগছে, হয়তো নিজের বাড়ি যাচ্ছে বলে এত খুশি। অরণিকে দেখতে অনেক সুন্দর লাগছে, যার জন্য বারবার আহিয়ান অরণির দিকে তাকাচ্ছে। দেখুন, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। মরতে চাও না মানে? আর কে তোমাকে মারতে চাইছে? আপনি থাকতে অন্য কারোর দরকার নেই। কি সব ফালতু বকছো এই মাঝ রাস্তায়? ফালতু কথা হবে কেন? ড্রাইভ করছেন তো রাস্তার দিকে তাকিয়ে করেন, আমার মুখের দিকে কেন বারবার তাকাচ্ছেন? অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কি হবে বলেন তো? আই নো আমি দেখতে যথেষ্ট সুন্দর, তাই বলে কিভাবে তাকিয়ে থাকতে হবে? ওরে আমার রূপের ডালি রে, রূপ বেবে পড়তেছে না, একদম বাজে পেতনির মতো লাগছে, তাই বারবার তাকাচ্ছি আদৌ এটা তুমি অরণি কিনা শিওর হওয়ার জন্য। কি? এখন একদম পারফেক্ট পেতনি লাগছে। বাড়িতে পৌঁছাতে অরণি গিয়ে তার আম্মুকে জড়িয়ে ধরে। কেমন আছো আব্বু? এই তো আমার মামনিটা চলে আসছে, এখন আমরা সবাই ভালো থাকবো। আরে আহিয়ান, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? বসো। নো আঙ্কেল, বাবা ডাকবে, বাবা। কেমন? হুম, লজ্জা পেতে হবে না। অরণিমা, তোরা গিয়ে ফ্রেশ হয়ে আয়, অনেক রাত হয়ে গেছে। ডিনার করে তারপর না হয় রেস্ট নিবি। ডিনার শেষে অরণি রুমে এসে ঘুমানোর জন্য নিচে বিছানা করছে। আহিয়ানা তো রাগে মাথা বনবন করছে। কি জেদ
কাল এতবার বলার পরও সে নিজেই বিছানা করছে আহিয়ানকে দেখে। আমার রুমের সাথে করিডোর নেই, তাই বাধ্য হয়ে নিচেই বিছানা করতে হলো। কার জন্য? আমার? এই মাছি, আপনার জন্য হবে কেন, আমার নিজের জন্যই। কিসের এত অহংকার তোমার? হ্যাঁ, বড্ড জেদ না তোমার? সব সময় আপনার কথা শুনতে আমি বাধ্য নই। কাল একটু অসুস্থ ছিলাম, তাই আপনার সব জোর জবরদস্তি মেনে নিয়েছিলাম। কিন্তু কি? খুব সাহস বেড়েছে না তোমার? দুদিন ধরে কিছু বলছি না বলে ভেবো না আর কিছু বলবো না। অসুস্থ ছিলে বলে সব কিছু থেকে ছুটি দিয়েছিলাম। যা করার করবেন, এখন আমায় ছাড়েন। তোমার সাথে অযথাই কথা বলছি। তাহলে বাঁকা আঙুলে ঘি তুলি? শুধু শুধু সোজা আঙুল দিয়ে কেন কষ্ট করব? অরণিকে আজকেও কোলে নিয়ে বেডে শুয়ে দিল। বেডে শুয়ে দিয়ে, যদি নেমেছো তো কাল জড়িয়ে ধরা অবধি ছিলাম, আজ কিন্তু তার থেকে বেশি অবধি যাব। সো অ্যাজ ইউর উইশ। আপনি তো লুচুদের সর্দার, কিভাবে ব্ল্যাকমেল করছেন? বকবক অফ করো অ্যান্ড ঘুমাও। গুড নাইট। এদিকে অরণির অনেকটা কাছে এসে কপালে কিস করে। সরেন। আর এটা কি করলেন? কি করলাম বোঝো না, তাই না? বোঝাতে হলে তো আবারও। বুঝতে পেরেছি, আপনি আমার কাছ থেকে একটু সরে ঘুমান প্লিজ। এই তুমি কি আগে থেকেই তোতলা? আগে থেকে হতে যাব কেন? আপনি আমার এত কাছে আসলেই আমার এমন হয়। এত কাছে কোথায়? এখনো যথেষ্ট ডিস্টেন্স আছে আমাদের মাঝে। সকালে ঘুম থেকে জাগ না পেয়ে অরণি উঠতে যাবে, কিন্তু শাড়িতে টান অনুভব করলো। খেয়াল করে দেখলো আহিয়ানের হাতের মুঠোয় বন্দি অরণির শাড়ির আঁচল। অরণি আস্তে আস্তে আহিয়ানের হাত থেকে শাড়ির আঁচলটা ছাড়িয়ে নিয়ে উঠতে যাবে। এখন বাঁধলো আরেক বিপত্তি, কারণ আহিয়ান ঘুমের ঘুরে অরণিকে টেনে বিছানা শুয়ে দিয়ে আরাম করে অরণির উপর হাত পা তুলে দিল। ও আব্বু আম্মু গো, আমারে বাঁচাও গো, আমার উপর একটা হাতি পড়ছে গো। এমন চিৎকার করছো কেন? চিৎকার করবো না তো কি করব? আমার উপর তো হাতিই পড়ছিল, সেটার থেকে বাঁচার জন্য তো আব্বু আম্মুকে ডাকছিলাম। হাতি? তাও আবার এই ঘরে? কোথা থেকে আসবে হাতি? এদিক ওদিক না তাকিয়ে নিজের দিকে তাকালেই তো হাতিটাকে দেখতে পাবেন। হোয়াট? কি বলতে চাইছো? আপনি যেটা বুঝতে পেরেছেন আমি ঠিক সেটাই বলছি। সকাল সকাল কি সব বাজে বকছো? তাও টপিক পেলে না হাতি নিয়ে পড়েছো? হাতি নিয়ে আমি কেন পড়বো? হাতিই তো পড়ছে আমার উপর, মানে বুঝলেন না তো? আপনি এমন হাতির মতো হাত পা আমার উপর কেন তুলে দিয়েছিলেন? তুমি পাগল নাকি আমি? অবভিয়াসলি আপনি। না হলে আমি উঠতে যাব তখন আমায় টেনে ধরে আমার উপর হাত পা তুলে দিলেন কেন? তাই বলে আমি হাতি বানিয়ে দিবে? হাতি তো। কি ভারী আপনার হাত পা। হাত পায়ে এর ভারী সহ্য করতে পারো না, তাহলে আমি পুরো মানুষটার ভার কি করে সহ্য করবে? আপনাকে কি আমি কোলে নিয়ে ঘুরবো নাকি যে আপনার পুরো ভার সহ্য করতে হবে? যত সব। কি হলো বুঝলাম না। আমি বললাম কি আর আমার বউ বুঝলো কি? হায় রে কপাল। বিড়বিড় না করে গিয়ে ফ্রেশ হয়ে আসেন, এমনিতে অনেক দেরি হয়ে গেছে আপনার সাথে বক বক করতে করতে। ব্যাপার না, এই সময় সবাই একটু একটু দেরি করে ঘুম থেকে ওঠে, এটা সবাই জানে। এই আপনার হয়েছে নাকি বলেন তো? কি সব বাজে বকছেন সেই কখন থেকে? আমি আম্মুর কাছে গেলাম, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসেন। আম্মু কি করছো? এই তো মা, রান্না করলাম। তুই একা কেন? আহিয়ানকে সাথে নিয়ে আসবি তো? উনি ফ্রেশ হয়ে আসছেন। আম্মু একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ কর না, অনুমতি নেওয়ার কি আছে? তুই কি জিজ্ঞেস করবি সেটা আমি জানি। আপু কথাটা আম্মুকে জিজ্ঞেস করছি, আম্মুকে বলতে দাও। ওর কথা কেন গায়ে মাখছিস? জানিসই তো ও কেমন। কি জানার আছে বল। আহান বা ওর পরিবার কি জানিয়েছে কেন ওরা এমন করলো? কেন বিয়ের দিন আমাকে রিজেক্ট করলো? কেন আবার? তোর তো কোনো পরিচয়। কথাটা শেষ হবার আগে অরণির আম্মু অর্ণার গালে থাপ্পড় বসিয়ে দিল। তোর সাহস হয় কি করে এই কথাটা মুখে আনা? তোকে অনেকবার সাবধান করার পরেও। আম্মু তুমি এটা কি করলে? থাক, নাটক করতে হবে না। তুই তো খুশি হয়েছিস। তুই যবে থেকে আমাদের জীবনে এসেছিস ঠিক তবে থেকে আব্বু আম্মু থেকে পর হয়ে গেছি আমি। আমার সকল জিনিসে তোর ভাগ বসেছে। আমার সব জিনিস তোর সাথে ভাগ করে নিতে হতো, আব্বু আম্মুকে তো কেড়ে নিয়েছিস। আম্মু তুমি আমার ভুল বুঝছো। চুপ কর তুই। তোর জন্য আমার জীবনটা বিষিয়ে গিয়েছে। সেই 7 বছর বয়স থেকে তুই আমার জন্য অভিশাপ হয়ে আমার জীবনে এসেছিস। অরণির আব্বু চিৎকার চেঁচামেচি শুনে ড্রয়িং রুমে এলো। ড্রয়িং রুমে এসে উনি বুঝতে বাকি নেই কি নিয়ে ঝামেলা হয়েছে। সেই একটা ব্যাপার নিয়ে আবার সিন ক্রিয়েট, এই নিয়ে যেন আর একটাও কথা না হয়। আর অর্ণা, তুমি এখনো কেন বিষয়টি অ্যাকসেপ্ট করতে পারলে না সেটাই আমি বুঝি না। এখন তো অরণের বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে গেছে। আমাদের শিক্ষায় কি কোনো ভুল ছিল যার কারণে অর্ণা এমন করেছে?
যদি আমাদের শিক্ষায় কোনো ভুল থাকতো তাহলে অরণিও অরণার মতোই হতো। অরণার মন মানসিকতার জন্য ও নিজেই দায়ী। এদিকে অরণি চোখের পানি লুকিয়ে সেখান থেকে চলে আসছিল। কোথায় যাচ্ছিস? আমার খুব খিদে পেয়েছে তো, আজ তুই আমাকে খাবার সার্ভ করে দিবি। আহিয়ানকে ডেকে নিয়ে আয় তো। এই তো বাবা, আমি চলে আসছি, আর ডাকতে যেতে হবে না। এসো এসো, তাড়াতাড়ি খাবার দাও তো। অরণির আম্মু অরণির দিকে একবার তাকে খাবার দিতে লাগলো। অরণিও ওর আম্মুর সাথে হেল্প করছিল, কিন্তু উনি জোর করে আহিয়ানের পাশে বসিয়ে দিলেন। আহিয়ান হাত দিয়ে খাবার নাড়ছে আর ভাবছে। তখনকার পুরো ঘটনাটা আহিয়ান পর্যবেক্ষণ করছে। আহিয়ানের মাথায় শুধু অর্ণার কথাগুলোই ঘুরপাক খাচ্ছে, আর অরণির আব্বু আম্মুর চোখে কিছু একটা লুকানো ছিল। কিছু একটা আঁচ করতে পেরেছে আহিয়ান, কিন্তু সেটা কি বুঝতে পারছে না। অরণিরও মন খারাপ, তাই অল্প কিছু খেয়ে উঠে গেল। অর্ণাকে আর খাবার টেবিলে ডাকেনি, কারণ ও আসলে আবার সিন ক্রিয়েট করতে পারে আহিয়ানের সামনে। কি একটা বাজে ঘটনা ঘটে গেল সকাল সকাল, যার কারণে সবার মনে মেঘ জমেছে। অরণি ছোট থেকেই অর্ণার এসব কথা শুনে আসছে, কিন্তু আব্বু আম্মুর এত ভালোবাসার কাছে ওসব কিছুই না। অরণি রুমে না এসে ছাদে চলে গেছে। আহিয়ান রুমে অরণিকে দেখতে না পেয়ে ছাদে চলে গেল। কিছুটা হলেও অরণিকে হয়তো বুঝতে পারে। কোথায় যেতে পারে? অরণি ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। সকাল সকালে কি আজ আকাশে মেঘ জমেছে? মানে? না কিছু না, তোমার কি মন খারাপ? কই না তো, এমনি ভালো লাগছিল না, তাই ছাদে এসেছি। আপনি কেন আসলেন ছাদে? তোমায় রুমে পেলাম না, নিশ্চয়ই ছাদে এসেছো, তাই ভাবলাম আমিও যাই। ও। আহিয়ান অরণির কাছে কিছু জিজ্ঞেস করলো না, কারণ অরণির থেকে কিছু জানতে পারবে না। কিন্তু আহিয়ানের প্রচুর কিউরিয়াসিটি হচ্ছে সত্যিটা জানার জন্য। একমাত্র অরণি আব্বুর কাছ থেকে সত্যিটা জানতে পারবে। আব্বু চলেন বাগানে যাই, বাগানটা ঘুরে ঘুরে দেখবো। চলো। আমাদের বাগানের সব গাছ অরণি লাগিয়েছে। এদিকে বাগানে একটা বেঞ্চে বসে আছে আহিয়ান আর অরণির আব্বু, দুজনেই চুপচাপ নীরবতা কাটিয়ে। আমি জানি আহিয়ান তুমি কি বলতে চাও। বাগানে আসাটা তো অজুহাত মাত্র। হ্যাঁ বাবা, সবটা বুঝতে না পারলেও কিছুটা বুঝতে আমি সবটা জানতে চাই, আমায় বলবেন প্লিজ। হ্যাঁ, তুমি অরণির স্বামী, তোমার সবটা জানার অধিকার আছে। তবে শুনো তাহলে, অরণির যখন 5 বছর বয়স, তখন আমরা ওকে একটা পার্কের পাশে পাই অজ্ঞান অবস্থায়। সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়, যার ফলে রাস্তায় অনেক মানুষের ভিড় থাকে। আমরা ভিড় দেখে এগিয়ে যাই, গিয়ে দেখতে পাই অরণির আব্বু আম্মু দুজনেই স্পট ডেড, আর অরণি রাস্তার পাশে অজ্ঞান হয়ে পড়ে আছে। ঘটনাক্রমে আমরাও সেখানে যাই, অরণাকে নিয়ে বাড়িতে আসি। তখন অরণার বয়স 7 বছর। এত মানুষের ভিড়ে এইটুকু একটা বাচ্চা মেয়েকে ছেড়ে আসতে পারিনি। অরণিকে তুলে হসপিটালে নিয়ে যাই। জ্ঞান ফেরার পরও বারবার অজ্ঞান হয়ে যায়, একটা ট্রমার মধ্যে চলে যায়। অরণির আব্বু আম্মুকে পুলিশ আইডেন্টিফাই করার জন্য নিয়ে যায়, কিন্তু কোনো আইডেন্টিটি পায় না। অরণি শুধু নিজের আব্বু আম্মু আর নিজের নাম ছাড়া কিছুই বলতে পারেনি। কিন্তু অরণির আব্বু আম্মুর অ্যাক্সিডেন্ট হলো কিভাবে? রাস্তার লোকজন আর অরণি থেকে যা জেনেছি, অরণি আর ওর আম্মু পার্কের বেঞ্চে বসেছিল, আর অরণির আব্বু অরণির জন্য আইসক্রিম কিনতে গিয়েছিল রাস্তার ওপাশে। কিন্তু অরণি ওর আম্মুর কাছ থেকে উঠে ওর আব্বুর কাছে যাওয়ার জন্য হাঁটতে হাঁটতে রাস্তার মাঝে চলে আসে। ওই সময় অরণির আব্বু আম্মু দুজনেই ওকে বাঁচানোর জন্য রাস্তার মাঝে চলে আসে। অরণির আম্মু অরণিকে ধাক্কা দিয়ে রাস্তার সাইডে ফেলে দেয়, আর দ্রুতগামী একটা ট্রাক এসে দুজনেই ট্রাকের নিচে চাপা পড়ে সেখানেই মারা যায়। আর সেই ঘটনা কিছুটা অরণি দেখে অজ্ঞান হয়ে যায়। তারপর থেকে অরণি অন্ধকার ভয় পায়। তারপর থেকে অরণিকে নিজের মেয়ের মতো আমরা আমাদের কাছেই রেখে দিলাম। অরণি যেহেতু একটা ট্রমার মধ্যে ছিল, নিজের আব্বু আম্মুকে চোখের সামনে এভাবে মরতে দেখে আমরা ওকে বেশি সময় দিতাম ওকে ওই ট্রমা থেকে বের করার জন্য। অরণিকে বেশি আদর করতাম ও ছোট বলে। অর্ণা অরণির থেকে 2 বছরের বড় ছিল, বেশ বুঝতেও শিখেছিল, কিন্তু ও বুঝেনি। আমরা অরণিকে আদর করতাম, সময় দিতাম, সেটা অরণা হিংসে করত। অরণার ধারণা অরণি ওর জন্য ওর প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। অরণার এসব একতরফা অভিমানের পাহাড় জমেছে মনে। রাতে ডিনার শেষে চলো ছাদে যাই। আপনি ছাদে যাবেন? না, ছাদে যাব, নিয়ে যাবে? চলেন। ছাদে গেলে চাঁদের কাছাকাছি মনে হয়। অরণি রাতের আকাশে চাঁদ দেখতে ব্যস্ত, আর আহিয়ান অরণিকে দেখতে। অরণি আহিয়ানের দিকে হাত দিয়ে তুড়ে বাজাচ্ছে, কিন্তু আহিয়ানের কোনো খেয়াল নেই। সে তার অরণির মায়াভরা মুখটা দেখতে ব্যস্ত। এই যে মিস্টার, কোন রাজ্যে হারিয়ে গেলেন? ভালোবাসার রাজ্যে, যে রাজ্যে শুধু আমি আর তুমি। কি বললেন? কই না তো, কিছু বলিনি। তা ম্যাডাম, আজকে ছাদে চাঁদ দেখতে দেখতে কাটাবেন? কেন, আপনার কি ঘুম পাচ্ছে?
চলো, কাল কিন্তু বাড়ি ফিরতে হবে, মনে আছে? হ্যাঁ আছে। এদিকে পরের দিন সকালে অরণি আর আহিয়ান নিজেদের বাড়িতে ফিরে এলো 7 দিন পর। আহিয়ান অরণি যথারীতি অফিস জয়েন করেছে। আহিয়ান আগের থেকে অনেকটা কেয়ারিং হয়েছে অরণির প্রতি। অরণিকে আগলে রেখে চেষ্টা করছে। এখন দুজন একসাথে এক গাড়িতে অফিসে যায় এবং বাড়ি ফেরে। অফিস থেকে অরণিকে বাড়ির গেটের সামনে ড্রপ করে দিয়ে। তুমি যাও, আমি আসছি। কোথায় যাবেন? একটা কাজ আছে, তাড়াতাড়ি ফিরবো। তাহলে আগে বলতেন, আমি একা চলে আসতাম। শুধু শুধু আপনার দ্বিগুণ কষ্ট হলো। সবসময় 1.5 লাইন বেশি বুঝো। ও বাড়ি থেকে আসার পরই কেমন 190 ডিগ্রি অ্যাঙ্গেলে পাল্টে গেছে। হয়েছেটা কি? ভূতে টুতে ধরলো নাকি? কলিং বেল বাজাতে আহিয়া এসে দরজা খুলে দিল। ভাবি তুমি একা কেন? ভাইয়া কোথায়? আপনার ভাই একটা কাজে গিয়েছে, কিছুক্ষণ বাদে চলে আসবে। স্যার আমাকে গেটের সামনে নামিয়ে দিয়ে তারপর গিয়েছে। এদিকে আহিয়ান অরণির জন্য ফুল কিনতে গিয়েছিল। রাস্তায় ফুল বিক্রি করছিল, কিন্তু অরণির সামনে কিনলে তো আর সারপ্রাইজ দেওয়া হবে না, তাই অরণিকে বাড়িতে ড্রপ করে ফুল কিনতে গিয়েছিল। আহিয়ান রুমে এসে অরণিকে দেখতে না পেয়ে ভেবেছিল অরণি হয়তো ছাদে গিয়েছে, কিন্তু আহিয়ানের ভাবনা ভুল, কারণ অরণির হাসির আওয়াজ পাওয়া যাচ্ছে করিডোর থেকে। হয়তো কারোর সাথে কথা বলছে। অরণিকে চমকি দিবে বলে অরণিকে না ডেকে করিডোর দিকে পা বাড়ায় আহিয়ান। করিডোরে গিয়ে অরণির বলা কথায় আহিয়ানের পায়ে নিজের মাটি সরে গেল। অরণি হেসে সে কাউকে বলছে, আমিও তো তোমায় ভালোবাসি। আর কিছু শোনার সাহস হলো না আহিয়ানের। সাথে সাথে রুমে চলে আসলো আহিয়ান। এদিকে আহিয়ান রুমে এসে বসে আছে সোফায়, সামনে সেন্টার টেবিলে রাখা আছে ফুলগুলো। কিছুক্ষণ পর অরণি রুমে আসলো আহিয়ানকে দেখে। আপনি কখন আসলেন? এই তো কেবলই আসলাম। ওয়াও, ফুলগুলো খুব সুন্দর। কার জন্য এনেছেন? তার জন্য আবার? আমার নিজের জন্যই। আপনি নিজের জন্য নিজে ফুল কিনে এনেছেন? আমি কি একবারও বলেছি আমি নিজে কিনেছি? এই ফুলগুলো দোলা দিয়েছে আমায় ভালোবেসে। এক সেকেন্ড, এই ধুলাবালি আসলো কোথা থেকে? আপনি তো বললেন কোনো কাজে যাচ্ছেন, তাহলে দোলা? দাঁড়ান দাঁড়ান, আধা সেকেন্ড। তার মানে এই দোলা তেঁতুল চুন্নির সাথে দেখা করবেন বলেই মিথ্যা কাজের বাহানা দিয়েছিলেন? হ্যাঁ গিয়েছিলাম। তোমার কোনো সমস্যা? সারা দিনই তো আপনার সাথে চিপকে লেগে থাকে, আর আবার অফিসের পর মিট করতে হয়। পারলে দোলাকে কোলে নিয়ে ঘুরবো, তাতে তোমার কি যায় আসে? আরে আজব তো, আমারই তো যায় না, কিছু যায় আসে না। হ্যাঁ জানি, সরো সামনে থেকে ফ্রেশ হতে যাব। জান ধরে রাখছে কে? এদিকে আহিয়ান ফ্রেশ হয়ে এসে সোফায় বসে দোলার সাথে ফোনে কথা বলছে, অরণিকে দেখিয়ে দেখিয়ে। আচ্ছা ভিডিও কল দিচ্ছি। গিভ মি 5 মিনিটস স্যার প্লিজ। তুমি তো এমনিতেই অনেক সুন্দর, আমার সাথে ভিডিও কলে কথা বলার জন্য কোনো প্রিপারেশন নিতে হবে না। এদিকে আহিয়ান দোলার সাথে ভিডিও কলে কথা বলছে। কি থেকে কি বলবে ভেবে পাচ্ছে না। অরণিকে দেখে দোলার প্রশংসায় পঞ্চমুখ। তোমাকে এই কালার ড্রেসে দারুণ লাগছে। স্যার আজকে আমার কি হয়েছে বলেন তো? আমার সাথে ফোনে কথা বলছেন, তাও আবার ভিডিও কলে, আবার আমার প্রশংসাও করছেন। তোমার কি ভালো লাগছে না আমার সাথে কথা বলতে? কি যে বলেন না, আমি তো ভাবছি আমি এখনো স্বপ্নই দেখছি। তাই আমিও সেম। যদি খিদে পায় তো নিচে আসেন খেতে, আর যদি কথাতে পেট ভরে থাকে তাহলে তো হয়েছেই। এদিকে বলে হনহনিয়ে চলে গেল অরণি। অরণি চলে যেতে আহিয়ান ফোনটা কেটে দিল। আর এদিক তো দোলার মনে লাড্ডু ফুটছে। আহিয়ান নিচ থেকে ওর সাথে এত ডিপ্লোমেসিক ভাবে কথা বলছে। আহিয়ানকে ইমপ্রেস করার জন্য এক ধাপ এগিয়ে গেল দোলা। আমাকে এই কালার ড্রেসে সুন্দর লাগছে, তার মানে স্যার এই কালারটা নিশ্চয়ই ফেভারিট কালার। কালকে আমি এই কালারের সব কিছুই পরে যাব স্যার। আর চোখ না সরিয়ে স্যার, শুধু আহিয়ান আর চোখ ফেরাতেই পারবে না। পরের দিন অফিসে সবাই অফিসে এসে কেবলই যে যার ডেস্কে বসে কাজ করতে লাগলো, কিন্তু দোলাকে দেখে কাজ বাদ দিয়ে কেউ কেউ বসা থেকে দাঁড়িয়ে গিয়েছে। দোলা হেলে দুলে হেঁটে আসছে। সবাই যে ওর দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছে সেদিকে ওর কোনো খেয়াল নেই। ওর তো খেয়াল শুধু আহিয়ানের দিকে। আহিয়ানের সামনে গেলে নিশ্চয়ই আহিয়ান সারপ্রাইজড হয়ে যাবে, এসব আকাশ কুসুম ভাবছে। অরণির ডেস্কে কাজ করছে, হঠাৎ একটা কলম নিচে পড়ে যায়। আমি জানি আমাকে দেখতে অত্যন্ত সুন্দর লাগছে, তাই বলে সবাই কাজে মনোযোগ না দিয়ে আমার দিকে এইভাবে তাকিয়ে থাকবে? আপনাকে অসম্ভব সুন্দর লাগছে। কে বলল? আমি যখন রাস্তা দিয়ে আসলাম সবার চাউনিতেই বোঝা গিয়েছে। তারপর অফিসে আসার পর সবার নজর আমার দিকেই। এটা প্রমাণ করে কি সবাই আপনার সৌন্দর্যের দিকে তাকিয়েছিল না, শহরে জলজান্ত সর্ষে ক্ষেত ঘুরে বেড়াচ্ছে দেখে সেটা দেখার জন্য তাকিয়েছিল।
কারণ জেনারেলি শহরে তো সরষে ক্ষেত দেখা যায় না, আজকেই হয়তো প্রথম এক্সপেরিয়েন্স হলো সবার। হোয়াট ইউ মিন বাই সর্ষে ক্ষেত? সর্ষে ক্ষেত মিন্স সর্ষে ক্ষেত। আপনার তো এখানেই লেট হয়ে যাচ্ছে, আপনার স্যার আপনার জন্য ওয়েট করছে। ও হ্যাঁ, আমি তো এখানে অযথা টাইম ওয়েস্ট করছি। এদিকে বলে আহিয়ানের কেবিনের দিকে পা বাড়ালো। অরণির এসব বলার কারণ হলো দোলার ড্রেস আপ A to Z হলুদ কালার। কালকে আহিয়ানের সাথে কথা বলার সময় দোলা হলুদ কালারের ড্রেস পরা ছিল। অরণিকে দেখে দোলার মিথ্যা প্রশংসা করেছে আহিয়ান, আর দোলা তো সত্যিই ভাবে আহিয়ানকে ইমপ্রেস করার জন্য একদম সর্ষে ক্ষেত সেজে এসেছে আহিয়ানের কেবিনের সামনে এসে। মে আই কাম ইন স্যার? ইয়েস। এদিকে দোলাকে দেখে তো আহিয়ানের অজ্ঞান হওয়ার অবস্থা। আহিয়ান তো অন্যদিকে মুখ ফিরিয়ে মুচকি মুচকি হাসছে, কারণ যা লাগছে না দোলাকে একদম বাদিয়ে রাখার মতো। দোলা মিষ্টি একটা হাসি দিয়ে, স্যার আমাকে কেমন লাগছে? ভালো লাগছে। এই ফাইলগুলো চেক করে দেখেন তো ঠিক আছে নাকি। থু, ভালো লাগে না। ভালো করে তো তাকিয়েও দেখলো না, তার আগেই কাজ। দুপুরে স্যার আমার ছুটি লাগবে। ছুটি তো মামার বাড়ির আবদার, চাইলেই পাওয়া যায়। আপনার সাথে মজা করতে বা ঝগড়া করতে আসিনি, আমার লাঞ্চের পর ছুটি লাগবে। কেন, কারোর সাথে ডেটে যাবে? হ্যাঁ যাব, আপনার কোনো সমস্যা? এদিকে অরণির কথা শুনে আহিয়ান রেগে যায়, চেয়ার থেকে উঠে অরণিকে চেপে ধরে। তোমার সাহস হয় কি করে আমার সামনে এই কথা বলার? তোমাকে তো আমি। আমার কথাটা তো আগে শুনেন। একদম চুপ, কি কথা শুনবো? কার সাথে দেখা করতে যাবে আগে সেটা বলো। আজ আমার একদিন কি আর ওই ছেলেটার 12 দিন? এক সেকেন্ড, আপনি কোন ছেলের কথা বলছেন? আইসে আমার ন্যাকা ষষ্ঠী। কোন ছেলের কথা বলছেন? তোমার নাগরের কথা বলছি, এবার বুঝতে পেরেছো? কি সব ভাষা? নাগর, এটা আবার কোন ধরনের ভাষা? আমি কি একবারও বলেছি আমি কোন ছেলের সাথে দেখা করতে যাব? সবকিছু কি তোমায় বলতে হবে? আমি কি কিছু বুঝি না নাকি? বুঝেন তো, কিন্তু উল্টো যেটা বোঝার সেটা তো এক চুলও বুঝবেন না। কি করে ভুল বোঝা যায় সেটা খুব ভালো করে বোঝেন। ভুল কেন বুঝবো? আমি একদম ঠিক বুঝেছি। আপনি তো ভুল বুঝতেই পারেন না, কারণ আপনি তো জ্যোতিষীর নানা। এই স্টুপিড, এসব কি বলছো? আপনি স্টুপিড নাম্বার 1। এদিকে অরণি আর আহিয়ানের বোকা বোকা ঝগড়ার মাঝে অরণির ফোন এলে ফোন রিসিভ করে। হ্যাঁ বলো, কি করে যাব? ওই রাক্ষসটাও তো ছুটি দিচ্ছে না। প্লিজ লক্ষ্মীটি রাগ করো না। এবার আর আহিয়ান চুপ থাকতে পারলো না, অরণির হাত থেকে ফোনটা নিয়ে নিল এবং ফোনের ওপর পাশে ব্যক্তিকে নাকানি চুবানি দেওয়ার জন্য প্রিপেয়ার হয়ে ফোনটা নিজের কানে ধরলো। ফোনের উপর পাশের ব্যক্তির কণ্ঠস্বর পেয়ে আয়ান হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না, কারণ ফোনের ওপাশে আর কেউ নয়, তার নিজেরই বোন আহিয়া। ভাবি ভাবি প্লিজ কোনোভাবে তোমার ওই রাক্ষসটাকে না মানে ভাইয়াকে ম্যানেজ করে আসো। এদিকে আহিয়ার কণ্ঠ পেয়ে আহিয়ান একবার অরণি আর একবার ফোনের দিকে তাকে অবশেষে ফোনটা কেটে দিল, আর অরণি অন্যদিকে মুখ ফিরে দাঁড়িয়ে আছে। তার মানে আহিয়ার সাথে আহিয়ানকে থামিয়ে দিয়ে? তা নয় তো কি, আপনি পুরো কথা না শুনেই সারা পৃথিবী ঘুরে আসলেন আর আমায় নাগরদোলায় ও তুলে ফেললেন। এই কথাটা আগে বললে কি হতো? আর তোমায় নাগরদোলায় কখন তুললাম? আগে বলার সুযোগ দিলে তো বলবো। ওই যে বললেন কোন নাগরের সাথে দেখা করতে যাব, ওইটাই। আর ওটা নাগর হবে না, নাগরই হবে, কারণ আহিয়া তো মেয়ে। কি করে যাবে? তুই তো ড্রাইভ করতে পারো না, আমি কি তোমায়? না, আমি সিএনজি নিয়ে চলে যেতে পারবো। আর আহিয়া তো বাড়ির গাড়ি নিয়ে আসছে, যাওয়ার সময় তো ওর সাথেই যাব। ওকে, আসছি তাহলে। 1 মিনিট, লাঞ্চ করেছো? সেটা আর করতে দিলেন কখন? আপনার বকবকের জন্য অলরেডি অনেক লেট। রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে নিব। অরণি আর আহিয়া শপিং মলের ভেতর যাচ্ছে, আর আহিয়ানের বোকামির কথা বলে দুজনেই হেসে কুটি কুটি হচ্ছে। আচ্ছা আহিয়া, কি এত এমার্জেন্সি ছিল যে আজকেই আসতে হলো? অন্যদিন আসলেও তো পারতে। আসলে ভাবি আমার একটা ফ্রেন্ডের বার্থডে 9 তারিখে, আর কাল তো 8 তারিখ। আমাদের সেমিস্টার এক্সাম শেষ, তাই সবাই মিলে কালকে অনেক ঘুরবো বেড়াবো, সেজন্য আজকে ছাড়া কোনো অপশন ছিল না। আচ্ছা সব বুঝলাম, কিন্তু তোমার বন্ধু ছেলে নাকি মেয়ে? ছেলে কেন বলো তো? ও আচ্ছা, না এমনি জিজ্ঞেস করলাম আর কি। চলো। ভাবি, ও ভাবি, কি গিফট দেওয়া যায় বলো তো? গিফট দিবেই তো, ফ্রেন্ড কি কিছু একটা দিলেই তো হয়। এত স্পেশাল কিছু দেওয়ার কি আছে? সেটা না হয় স্পেশাল কাউকেই দিও। স্পেশালি তো। ও আচ্ছা, তাই বলো। না মানে স্পেশাল ফ্রেন্ড আর কি, তাই। হ্যাঁ বুঝতে পেরেছি। তোমার স্পেশাল ফ্রেন্ডের পছন্দ সম্পর্কে কোনো ধারণা আছে কি? না তেমন কিছু তো জানি না, আর তার জন্যই তো তোমাকে নিয়ে আসছি।
বলো না কি দেওয়া যায়। দাঁড়াও, ভাবতে দাও। এমন কিছু দিবে যাতে সেটা সব সময় ইউজ করতে পারে, আর সেটা দেখলেই তোমার কথা মনে পড়ে যাবে। ভাবি, কে সব বলছো? আমাকে সব সময় মনে পড়ার কি আছে? আচ্ছা, রিস্ট ওয়াচ আর ওয়ালেট দিলে কেমন হয়? এই দুটো জিনিসই ছেলেরা প্রায় সব সময় ইউজ করে। খারাপ না, এটাই ফাইনাল। তারপর অরণি আর আহিয়া বাসন্তী শপের ভেতরে ঢুকলো। অরণি বেশ কিছুক্ষণ ধরে খেয়াল করছে ওদেরকেও ফলো করছে। এদিকে আহিয়া ওর পছন্দ মতো ওর ফ্রেন্ডের জন্য রিস্ট ওয়াচ আর ওয়ালেট নিল। অরণির একটা রিস্ট ওয়াচ চোখ আটকে গেল। এক দুটানা ঝুলছে অরণি, যার জন্য রিস্ট ওয়াচটা নেবে। তার পছন্দ হবে তো? সে কি পরবে এসব ভাবছে, আর রিস্ট ওয়াচটা হাত দিয়ে নাড়াচাড়া করছে। এটা কি তোমার পছন্দ হয়েছে? কিন্তু তাহলে নিয়ে নাও। যার জন্য নিচ্ছ তার খুব পছন্দ হবে। আমার ফোন এসেছে, কথা বলে আসছি। এদিকে অরণির রিস্ট ওয়াচটা প্যাক করে দিতে বলল। তখনই আরেকটা ছেলে এসে সেম ডিজাইনের একটা রিস্ট ওয়াচ তার নিজের জন্য প্যাক করে দিতে বলল। এবার আর অরণি চুপ করে থাকতে পারলো না। বেশ কিছুক্ষণ ধরে খেয়াল করছিল একটা ছেলে ওদের ফলো করছে। শুধু ফলো করে থেমে নেই, এখন তার চয়েসটাও ফলো করছে। এক্সকিউজ মি, আপনি আমাদের ফলো করতে করতে এখান অব্দিও চলে আসছেন? এখন আবার আমার পছন্দ করা সেম ঘড়িটা নিচ্ছেন, এটাও ফলো করতে হবে? আপনাদের ফলো করছি কোথায়? আপনারাও শপিং করছেন আর আমিও। আপনার যে ঘড়িটা পছন্দ হয়েছে সেম ডিজাইনের ঘড়িটা আমারও পছন্দ হয়েছে, তাতে দোষের কি আছে? আমি খেয়াল করেছি আপনি আমাদের ফলো করছেন। কি মতলব তাই বলেন। কোনো মতলব নেই। যাই হোক, আমি আশিস খান, খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একমাত্র উত্তরাধিকারী। এই হ্যালো, আপনার বায়োডাটা কে চেয়েছে? মনে হচ্ছে চাকরি কিংবা বিয়ের জন্য সিভি জমা দিচ্ছেন। চাকরির জন্য সিভি দিতে হবে না, তবে বিয়ের জন্য সিভি দিতেই পারি। আপনার মাথায় কি প্রবলেম আছে? আগে ছিল না, মেবি প্রবলেম শুরু হয়ে গেছে। এদিকে অরণি আশিসকে কিছু বলতে যাবে, তখন পাশ থেকে একজন লোক। আরে মামুনি, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন আঙ্কেল? আমিও ভালো আছি মামুনি। চৌধুরী সাহেব ভালো আছে তো? হ্যাঁ, আব্বুও ভালো আছে আঙ্কেল। আমাদের বাসায় একদিন বেড়াতে আসবেন কিন্তু। হ্যাঁ, তা তো যাবই। চলো তোমার আন্টির সাথে পরিচয় করে দিই। অরণি ফরিদ রহমানের সাথে চলে গেল। কিছু দূর গিয়ে ফরিদ রহমান ওনার স্ত্রীকে ডেকে বলল, দেখো কাকে নিয়ে এসেছি। আরিফ চৌধুরীর আরেক মেয়ে। কথাটা একটু জোরে বলাতে আশিসও শুনতে পায় কথাটা। মেঘনা চাইতে বৃষ্টি পেয়ে গেছে যেন আশিস। শপিং করে বাড়ি ফিরতে একটু সন্ধ্যা হলো অরণি আর আহিয়ার। বাড়িতে এসে অরণি ডিরেক্ট ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। অনেক টায়ার্ড লাগছে। ফ্রেশ নই, একেবারে শাওয়ার নিয়ে বের হলো অরণি। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ভেজা চুল মুছছে আর আহিয়ানের গতিবিধি বোঝার চেষ্টা করছে। শপিং করতে গিয়েছিলে নাকি ট্যুরে গিয়েছিলে? এদিকে অরণি তো ভাবাচেকা খেয়ে গেল। শপিং এর সাথে ট্যুরের কি সম্পর্ক? অরণি ভ্যাবলা ক্লান্তের মতো তাকিয়ে আছে। আহিয়ানের দিকে অরণির এভাবে তাকিয়ে থাকার মানে বুঝতে পেরে। এতক্ষণ লাগে শপিং করতে? পুরো শপিং মল তুলে এনেছো নাকি? না, তাহলে তো কোনো শপিং ব্যাগ থাকতো। আপনি কি আমার সাথে ঝগড়া করছেন নাকি ঝগড়া করতে চাইছেন, কোনটা? আর কে বলেছে আমি কিছু কিনি নাই? কিনেছি তো একটা জিনিস। কি কিনেছো আর কার জন্য? কার জন্য আবার? আমার জামাইয়ের। তারপর বলো। কিছু না। আমার জামাইয়ের কি যেন বলতেছিলে, কন্টিনিউ করো। এদিকে অরণি পিছুতে পিছুতে বেডে গিয়ে বসে পড়ল। আহিয়ানও থেমে নেই। অরণির অনেকটা কাছে চলে গেছে। অরণির আরো কাছে যেতে অরণি বেডে সরিয়ে এলিয়ে দিলে আহিয়ান শুয়ে পড়ল, তবে বেডের উপর হাত রেখে কোণে ভর করে। আর অরণির সাথে সাথে চোখ বন্ধ করে বেড কাভার খামচে ধরল। এবার বলো কি বলছিলে। এখন তো আর নড়াচড়া করতে পারবে না, সো টাইম ওয়েস্ট না করে বলে ফেলো। কি করছেন? সরেন। সরবো তো, আগে বলো তারপর। বলতে চেয়েছিলাম আমার জামাইয়ের জন্য কিছু একটা কিনেছি। হয়েছে, এবার শান্তি। সরেন। আহিয়ানকে হালকা ধাক্কা দিয়ে নিজের উপর থেকে সরিয়ে অরণি উঠে যেতে নিল, কিন্তু ওড়নায় পেছন থেকে টান অনুভব করে দাঁড়িয়ে গেল। অরণি তো এবার দম বন্ধ করে আসার অবস্থা। হার্টবিট, পালস ফাস্ট রানিং হচ্ছে। বুকের ভেতর অলরেডি ধুকভুক শুরু হয়ে গেছে। কি করছেন? ছাড়ুন। জেগে জেগে স্বপ্ন দেখা বন্ধ করো তো। কে ধরেছে তোমায়? আমাকে নয়, আমার ওড়না ধরেছেন। ছাড়েন বলছি। পিছনে তাকিয়ে দেখেন ম্যাডাম, আপনার ওড়না কেউ ধরেনি, কিছুর মধ্যে আটকে গেছে। ওড়না তো হাত পা আছে, কিছুর মধ্যে আটকে যাবে নিজে নিজে। এদিকে কথাটা শেষ করে পেছন দিকে তাকালো অরণি। আহিয়ান হাত বাড়িয়ে আছে, আর ওড়নাটা আহিয়ানের হাতে থাকা ঘড়িটার মধ্যে আটকে গেছে। আহিয়ান চোখ দিয়ে ইশারা করলো যে ওড়নাটা সে নিজে ধরেনি, ঘড়িতে আটকে গেছে।
তোমার মাথায় এসব স্টুপিড চিন্তা ভাবনা আসে কোথা থেকে বলবে? আপনি যেখানে আছেন সেখানে স্টুপিড চিন্তা ভাবনা মাথায় আসা দোষের কিছু না। কি মিন করতে চাইছো? আপনি যেটা বলছেন ঠিক সেটাই মিন করেছি। দাঁড়াও, তাহলে স্টুপিড কিছু তো করতেই হয়। বসে থাকেন সেই আশায়। আমি ডিনার করতে গেলাম। পরের দিন সকালে ঘুম থেকে জাগনা পেয়ে তো আহিয়ান মহা খুশি, কারণ অরণি আহিয়ানকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। কিছুক্ষণ অরণির দিকে তাকিয়ে থেকে আহিয়ানও পরম আবেশে অরণিকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে রাখলো। এই যে ছাড়ুন আমায়, এভাবে জড়িয়ে ধরেছেন কেন? তুমি আগে ধরেছো আমায়, তুমি আগে বলো কেন আমায় জড়িয়ে ধরেছো? আমার শীত করছিল রাতে, তাই। আমি কি ব্ল্যাঙ্কেট যে আমায় ধরেছো? হ্যাঁ, ব্ল্যাঙ্কেট ভেবেই ধরেছিলাম, না হলে বয়েই গেছে আমার আপনাকে ধরতে। এখন আপনি বলেন কেন আমায় ধরেছেন? আমি কারো ধার রাখি না, তুমি আমায় জড়িয়ে ধরেছো, আমিও তোমাকে ধরেছি, সুদবোধ ব্যাস। এদিকে অফিসে অরণি কাজ করছে। একটা ফাইলে আহিয়ানের সাইন লাগবে, তাই আহিয়ানের কেবিনে গেল। গিয়ে যা দেখলো তাতে অরণির হাত থেকে ফাইলটা পড়ে গেল। ফাইল নিচে পড়ে যাওয়ার শব্দে আহিয়ান পেছন ফিরে তাকালো। আহিয়ান অরণিকে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। এখানে কি এসব করার জায়গা? এই মেয়ে, তোমার কাছ থেকে এখন শিখতে হবে কোথায় কি করতে হবে না করতে হবে। অফিসের সাধারণ এমপ্লয় হয়ে এইভাবে কথা বলার সাহস পাও কোথা থেকে? জাস্ট শাট ইউর মাউথ, ওকে, অ্যান্ড লিভ রাইট নাও। হাউ ডিয়ার। দোলা, এখন তুমি যাও। আহিয়ান স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। অরণি এতটা রেগে যাবে সামান্য কারণে ভাবতে পারেনি। তার থেকেও বড় কথা, এই প্রথম অরণিকে এত রাখতে দেখলো আহিয়ান। এই এক অন্য রূপ অরণির। আহিয়ান কিছু বলার আগে আহিয়ানের শার্টের কলার ধরে। লজ্জা করে না এসব করতে? ছি, ঘরে বউ রেখে অফিসের পিয়ের সাথে পিরিত করতে কি নেই আমার মাঝে, হ্যাঁ? যার জন্য দোলা শাকচুন্নির সাথে। কি সব আবল তাবল বকছো বলো তো? কোন মুখে কথা বলছেন? লজ্জা করছে না কথা বলতে? আবার বলছেন আমি আবল তাবল বকছি? আপনার মতো বেহায়া লোক দুটি দেখিনি আমি। আগে আমার কথাটা তো শোনো। আসলে দোলার চোখে। চুপ করুন, একটা মিথ্যা কথাও বলবেন না। আমি যা দেখার দেখেছি আর বুঝে উঠছি, আমি বাচ্চা না। হ্যাঁ, তুমি যা দেখেছো তার মধ্যে কিছু ভুল ভাবনা আছে। আমি স্পষ্ট দেখেছি আপনি দোলাকে লিপ। এদিকে অরণি আর কিছু বলার আগে ওর নিজের লিপ আহিয়ানের দখলে। অরণি মুখ বন্ধ করার জন্য এটাই একমাত্র উপায় হিসেবে বেছে নিয়েছে আহিয়ান। না হলে যা রেগে আছে অরণি থামানোটা মুশকিল হয়ে গিয়েছিল আহিয়ানের পক্ষে। অরণি প্রথমে কিছুটা ছটফট করলেও পরে শান্ত হয়ে যায়। হয়তো আস্তে আস্তে রাগটাও কমে গেছে। আহিয়ানের ভাবনায় সে গুড়ে বালি দিয়ে ধাক্কা দিয়ে আহিয়ানকে নিজের থেকে সরিয়ে দেয় অরণি। আপনার সাহস কি করে হয় আমাকে? কি তোমাকে বলো? লুচ্চা বেটা, তোর ওই লুচ্চা আমি দোলার সাথেই কর। আমার সাথে করতে আসলে তোর ব্যাঙের ছাতা বানিয়ে দিব। হায় আল্লাহ, আপনি থেকে ডিরেক্ট তুইতে চলে গেছে বউ আমার। তোর ভাগ্য ভালো তুই করে বলেছি, বদ চরিত্রের লোক। এখন না আসলে জানতেই পারতাম না তোর চরিত্র সম্পর্কে। আমার বউ যখন বলছিস দোলার সাথে ওসব করার সময় মনে ছিল না ঘরে একটা সুন্দরী বউ আছে তোর? চাইলেই বউয়ের সাথে না তা করবি কেন? শুধু পারিস কি করে বউকে কষ্ট দেওয়া যায়। অরণি, এবার কিন্তু বাড়াবাড়ি করছো তুমি, আমাকে এক্সপ্লেন তো করতে দাও। ওই, তোকে কি এক্সপ্লেন করতে দিব রে? আমাকে কি কানা পাইছস? আমি কি চোখে দেখতে পাই না? দরজা খুলতেই তোদের রোমান্টিক কিস সিন দেখলাম। শুধু কিস নয় তো, লিপ। এদিকে আহিয়ান আবার অরণ্যের লিপ আঁকড়ে ধরলো। অরণ্য কিল খুশি খামচি যা পারছে তাই দিচ্ছে। কিছুক্ষণ পর অরণ্যকে ছেড়ে দিয়ে, আর একটা কথা বলবে তো আবারও সেম কাজ করব। যদি চাও তো আমার কোনো আপত্তি নেই। তুই তো লুচ্চা, তোর আপত্তি থাকবে কেন? মিনিমাম লজ্জা বলতে কিছু নেই তো। আর ইডিয়েট, দোলার চোখে কিছু একটা পড়েছিল, সেটা দেখার জন্যই ওর কাছে গিয়েছিলাম। আর তুমি পিছন থেকে আমাদের দেখে ভাবলে, তোমার মতো ইডিয়েট যা ভাবার তাই ভাবলো যে আমি দোলাকে লিপ কিস করছিলাম। বিশ্বাস করলাম না তোর কথা। মিথ্যা বাহানা দেওয়ার জায়গা পাস না। আমাকে কি বোকা পাইছস? ওকে আমার কথা বিশ্বাস করতে হবে না, সিসিটিভির ফুটেজ তো বিশ্বাস করবে নাকি? না, আমি দেখবো না তোর এই ইটিশ পিটিশের দৃশ্য। এবার কিন্তু তোমায় থাপ্পড় মারবো। চুপ করে বসো আর আমাদের ইটিশ পিটিশ দেখো। অরণি চোখ বন্ধ করে বসে আছে। আহিয়ান অনেক বলার পর অবশেষে চোখ মেলে তাকালো অরণি। আর যা দেখলো তাতে অরণির মাথা উঁচু করে আর তাকানোর সাহস হলো না, কারণ আহিয়ানের কথাটাই সত্যি। অরণির চোখের দেখা আর মনের ভাবনা দুটোই ভুল। কি করে অরণি আহিয়ানের দিকে তাকাবে? এখন তো অরণির লজ্জায় মাটিতে সাথে মিশে যেতে মন চাইছে। আহিয়ান চৌধুরীর সাথে এভাবে কথা বলার শাস্তি তো তোমাকে পেতেই হবে। মিসেস আহিয়ান চৌধুরী, বি লেডি ফর পানিশমেন্ট। কিসের পানিশমেন্ট? কিসের পানিশমেন্ট বোঝো না? না, তুমি আমার সাথে মিসবিহেভ করেছো, দোলাকে নিয়ে কিসব বাজে বাজে কথা বলেছো,
যে আহিয়ান চৌধুরীর সাথে মাথা উঁচু করে কথা বলার সাহস পায় না কেউ, আর তুমি সেই আহিয়ান চৌধুরীর সাথে চোখ রাঙিয়ে কথা বলেছো। তখন আমার রাগ উঠেছিল, কি থেকে কি বলে ফেলেছি, মাথা ঠিক ছিল না। আর ঠিক থাকবেই বা কি করে? নিজের স্বামীকে অন্য একটা মেয়ের সাথে এইভাবে দেখলে যে কারণে মাথা নষ্ট হয়ে যাবে। তাই সেই তুমি যাই বলো না কেন, শাস্তি তোমাকে পেতেই হবে। হ্যাঁ, তা তো আমি জানি, কারণে অকারণে আমাকে শাস্তি দেওয়াটা আপনার কাজ। ভুল করলে তো শাস্তি পেতেই হবে। আমার কাজ আছে, যে কাজে এসেছিলাম সেই কাজটাই হলো না। ফাইলে আপনার সাইন লাগবে, সাইন করে দিন। কাজের বাহানা দিলে কাজ হবে না, আগে শাস্তি পরে কাজ। ধুর, ভালো লাগে না। শাস্তি শাস্তি করে মাথাটা নষ্ট করে দিল। বলেন কি করতে হবে? এই তো সঠিক লাইনে এসেছো। তোমার শাস্তিটা হচ্ছে আমি আপনাকে কি করব? কি করতে হবে হেয়ালি না করে বলেন। তুমি আমায় কিস করবে। কি? অসম্ভব। অসম্ভবের কি আছে? এটা তো ফার্স্ট টাইম না, থার্ড টাইম হবে। আর রইল বাকি লজ্জার কথা, সেটা একটু হলেও কমেছে। ওই ব্যাঙের ছাতা, হাতির মাথা, আপনার এসব নির্লজ্জ কথাবার্তা বন্ধ করেন। যদি তুমি এটা না করো তাহলে আমি আরো নির্লজ্জ হতে বাধ্য হব। আরো বাকি আছে নাকি নির্লজ্জ হতে? আছে তো। সিসিটিভির ফুটেজটা সবাইকে দেখাবো যে। হ্যাঁ দেখান, আপনার আর দোলার প্রেম লীলা। ওপস, একটু মিস্টেক করছো। দোলা আর আমার প্রেম লীলা না, তোমার আর আমার রোমান্টিক কিস সিন। তুমি তো বলেছো তোমার হাজবেন্ড নাকি চোখে দেখতে পায় না, আর তুমি অফিসে বসের সাথে। সবাই তোমায় কি ভাবে বলো তো? নিজের বিয়ে করা বর রেখে অফিসের বসের সাথে? ছি ছি। আপনি যে এতটা খারাপ সেটা জানতাম না। আপনাকে কি বলে বকবো তার ভাষা খুঁজে পাচ্ছি না। সে না হয় আমি পরে খুঁজে দিব, আগে তোমার পানিশমেন্ট ফুলফিল করো। পারবো না। ওইসব দেখাবেন ভালো কথা দেখান। আপনি যে নিজে থেকে জোর করে আমায় করেছেন সেটা পরিষ্কার বোঝাই যাচ্ছে। এডিট বলে কিছু আছে সেটা জানো কি? যা করার তাড়াতাড়ি করো, না হলে আবার অনেক কাজ করতে হবে। এমন তাল গাছের মতো সোজা হয়ে দাঁড়িয়ে থাকলে কি করে? এটা তোমার প্রবলেম, তুমি কি করে ম্যানেজ করবে সেটা তোমার ব্যাপার। এদিকে অরণি না পারছে কিছু বলতে আর না পারছে কিছু করতে। কি আর করবে? বেচারি আহিয়ানের পায়ের উপর পা রেখে দু হাতে গলা জড়িয়ে ধরে কোনো মতে গালে কিস করে দৌড় দিয়ে কেবিন থেকে চলে গেল। আর আহিয়ান তো 1 মিনিটের জন্য স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। এই প্রথম অরণি জোর করে হলেও আহিয়ানকে স্পর্শ করেছে, যে স্পর্শের মাঝে আহিয়ান কিছুটা লাজুক আর ভালোবাসা খুঁজে পেয়েছে। অফিসে তাও কোনো মতো দিনটা কাটলো। গাড়িতে অরণি স্ট্যাচু হয়ে বসেছিল, কথা না বলা, না নড়াচড়া। আহিয়ানের দিকে তাকালে যেন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। বাড়িতে এসে অরণি ফ্রেশ হয়ে সোজা নিচে চলে গেল। সোফায় বসে অরণি আর আহিয়া কথা বলছে। তখন আহিয়ানের মা খাবার জন্য সবাইকে ডাকলো আর অরণিকে বলল আহিয়ানকে ডেকে আনতে। অরণি তো আহিয়ানকে ফেসই করতে পারছে না, ডেকে আনবে কি করে? প্লিজ আহিয়া, তোমার ভাইয়াকে ডেকে আনবে প্লিজ। ভাইয়ের সাথে ঝগড়া করেছো নাকি? আরে না, ওসব কিছু না। আচ্ছা যাচ্ছি। এদিকে খাবার টেবিলে সবাই খাচ্ছে আর কথা বলছে, কিন্তু অরণি মাথা নিচু করে কিছুই খেয়ে তাড়াতাড়ি উঠে গেল। অরণি এভাবে চলে যাওয়াতে কি ব্যাপার বলো তো আহিয়ান? মামুনি খাবার টেবিলে একটা কথাও বললো না, তেমন কিছু খেলেও না তো? আরে বাবা, আমি কি করে বলবো? তুমি কি মামুনিকে বকেছো? যদি তাই হয় তাহলে কিন্তু। হ্যাঁ ভাইয়া, কি হয়েছে বলো তো? তোমাদের নিশ্চিত ঝগড়া হয়েছে, তাই না? সবসময় তোর 3 লাইন বেশি না বুঝলে চলে না। না, যদি তুমি ভাবিকে নাই বকে থাকো তাহলে ভাবি তোমার ডাকতে গেল না কেন? আর তুমি আসার আগে ভাবি তোমার সাথে হেসে কথা বলছিল, তুমি আসার পর থেকেই মাথা নিচু করে অল্প কিছু খেয়ে চলে গেল, একটা কথাও বললো না। আহিয়ান রুমে এসে দেখে অরণি করিডোরে গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। আচ্ছা তোমার সমস্যাটা কি বলো তো? তোমার এরকম বিহেভের জন্য বাবা, আফিয়া সবাই কত বকলো আমায়। সবাই ভাবছে তোমার সাথে আমার ঝগড়া হয়েছে, আসলে তো হয়েছে রোমান্টিক। অরণি অগ্নি দৃষ্টিতে তাকাতে আহিয়ান থেমে যায়। অরণি গিয়ে শুয়ে পড়ে। 7 দিন পর আজ আহিয়াকে পাত্রপক্ষ দেখতে আসবে, তাই অরণি এবং আহিয়ান দুজনেই বাড়িতে আছে। আহিয়া কোনোভাবে পাত্রপক্ষের সামনে যাবে না। অরণি আহিয়াকে সাজাতে আহিয়ার রুমে গেল। আহিয়া তো কেঁদে প্রায় চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। আহিয়া এভাবে কাঁদছো কেন? দেখতে আসলেই কি বিয়ে হয়ে যাবে নাকি? ভাবি তুমি তো জানো আমি কিছুতেই ওদের সামনে যাব না। আহিয়া, এখানে আব্বুর মান সম্মান জড়িয়ে আছে, তাছাড়া আব্বু ওনাদের কথা দিয়েছে তুমি শুধু ওনাদের সামনে যাবে, বাকিটা আমি সামলে নিব। কিন্তু ভাবি। কোনো কিন্তু নয় আহিয়া, অনেক সময় আব্বু আম্মুর কথা ভেবে অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়, নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে অনেক কিছু করতে হয়। এদিকে আহিয়াকে সাজিয়ে দিতে দিতে জানো আহিয়া, সব বাবা মারই একটা ইচ্ছা থাকে তাদের ছেলে মেয়ের
আপুদের নিয়ে। আমার আপুর অনেক ইচ্ছা ছিল তার মেয়েকে নিজের পছন্দ করা ছেলের সাথে ধুমধাম করে বিয়ে দিবে। আপু হয়তো বড় ছিল, সেহেতু আপুকে নিয়ে স্বপ্নটা ছিল প্রথমে। আব্বু আপুর বিয়ে ঠিক করে এবং খুব এক্সাইটেড ছিল আপুর বিয়ে নিয়ে, কিন্তু আপু কাউকে কিছু না জানিয়ে বিয়ে করে ফেলে। আপুর ধারণা ছিল আব্বু আম্মু আপুকে ভালোবাসে না, আপুর সিদ্ধান্ত তারা মেনে নিবে না। কিন্তু আপুর তো একবার বলা উচিত ছিল আব্বু আম্মুকে। আব্বু আম্মু নিশ্চয়ই আপুর ভালোর জন্য আপুর সিদ্ধান্ত মেনে নিত। সেদিন আব্বু মাইনর ব্রেন স্ট্রোক করে। সেদিন আব্বুকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমার ছিল না। শুধু আব্বুকে ছুঁয়ে বলেছিলাম, আপুকে নিয়ে তোমার যে ইচ্ছে ছিল সেই অপূর্ণ ইচ্ছেটা না হয় আমাকে দিয়ে পূরণ করো। সেই দিন থেকে আমি আব্বুর কাছে ওয়াদাবদ্ধ ছিলাম। এই একটা কারণে আমি কারো ভালোবাসার ডাকে সাড়া দিতে পারিনি, আর ভালোবাসলেও বলতে পারিনি। হ্যাঁ আহিয়া, আমি আব্বুকে দেওয়া কথা রাখতে পেরেছি। ভাবি, তুমি কাউকে ভালোবাসতে? হয়তো আবার হয়তোবা না। ভাবি, এসব কি বলছো তুমি? তুমি এখন আমার ভাইয়ের বউ। যদি কাউকে ভালোবাসেও থাকো তাহলে তাকে ভুলে যাও। বলেই দুজনে হেসে দিল। অরণি আহিয়াকে সাজিয়ে দিয়ে নিজের রুমে চলে আসলো। কাভার থেকে শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। অরণি ড্রেসিং টেবিলের সামনে বসে বসে সাজুগুজু করছে। আহিয়ান ভাবছে আজ তার বোনকে পাত্রপক্ষ দেখতে আসছে নাকি তার বউকে। কিছুক্ষণ যাবৎ বিষয়টা খেয়াল করে। কিছু বলবেন তো বলে ফেলুন, এত চিন্তা ভাবনার কি আছে? না, আসলে ভাবছি আজ কাকে দেখতে আসছে। এই খবরটাও জানেন না? আর জানবেনই বা কি করে? সব সময় তো মনের মাঝে দোলা ঘোরে। দেখো, ফালতু কথা বলবে না। আমি কি তোমার ব্যাপারে এসব কিছু বলতে চাই? ও হ্যালো, আমার ব্যাপারে এসব কিছু কি করে বলবেন? থাকলে তো বলবেন। আপনি তো ধোয়া তুলসী পাতা, এত সাজার কি আছে? তোমাকে কি দেখতে আসছে নাকি? আপনার সমস্যাটা কি বলেন তো? সমস্যাটা হচ্ছে শাড়িতে তোমাকে পেতনির মতো লাগে, আর পাত্রপক্ষরা যদি তোমাকে পেতনি ভেবে ভয় পেয়ে চলে যায়। অরণ্যের হাতে থাকা লিপস্টিক আহিয়ানের দিকে ছুঁড়ে মারে। আহিয়ান লিপস্টিকটা ক্যাচ ধরে। লিপস্টিক? ভালো ব্র্যান্ডের লিপস্টিক ইউজ করবে কেমন? কেন? প্রি প্রোটেকশনের জন্য। আগামাথা কিছুই বুঝলাম না। তা বুঝবা কেন? ভালো ব্র্যান্ডের লিপস্টিক না ইউজ করলে তো ডায়রিয়া হওয়ার চান্স থাকবে, তাই বলছিলাম আর কি। লিপস্টিকের সাথে ডায়রিয়ার কি সম্পর্ক? যাকে আপনার সাথে কথা বললে পাগল হয়ে যাব আমি। কথাটা শেষ করেই অরণ্যের নিচে চলে গেল। এদিকে আহিয়ানকে দেখতে ছেলের বাড়ির লোক চলে এসেছে। ছেলে আর ছেলের বাবা এবং বোন। অরণি আহিয়াকে নিয়ে নিচে এলো। সামনের সোফায় আহিয়াকে বসিয়ে দিয়ে অরণি আহিয়ানের পাশে গিয়ে দাঁড়ালো। আহিয়ানকে জিজ্ঞেস করলো, এই ছেলেটার আহিয়াকে দেখতে আসার কথা ছিল? না, তোমাকে দেখতে আসার কথা ছিল। আপনার সাথে কেন যে কথা বলি। কথাটা শেষ করে অরণি চা আনতে চলে গেল। ছেলের বোন আর বাবার মুখ দেখে বোঝা যাচ্ছে আহিয়াকে বেশ পছন্দ হয়েছে, কিন্তু ছেলের মুখের এক্সপ্রেশন যে কেমন যেন। ছেলে তো একটাবার আহিয়ার দিকে তাকায়নি পর্যন্ত। ছেলের চোখ অরণির দিকে, বারবার অরণির দিকে তাকাচ্ছে। কিছুক্ষণ ধরে আহিয়ান ব্যাপারটা খেয়াল করলো। ছেলে ভাবসাব আহিয়ানের কাছে সুবিধা লাগছে না, কিছু একটা খটকা লাগছে। আর আহিয়ান মনে মনে ছেলের গোষ্ঠী উদ্ধার করছে। ওই শালা লুচ্চার বস্তা দেখতে আইসোস আমার বোনকে, আর তাকিয়ে আসোস আমার বউয়ের দিকে। ইচ্ছে করছে তোর চোখ তুলে মার্বেল খেলি। আমি নিজেই তো আমার বউয়ের দিকে এভাবে তাকাই না। তোর মতো লুচ্চার বস্তার সাথে আমার বোনের বিয়ে কিছুতেই দিব না। আরে শালা, তোকে বলে আর কি লাভ? আমার বউয়ের কি কম দোষ? সেজে গুজে শোপিস হয়ে ঘুরলে তো সবাই তাকিয়ে থাকবেই। মিস্টার খান, এই হচ্ছে আমার মেয়ে আহিয়া। এদিকে ছেলের হাত থেকে চার কাপটা পড়ে গেল। এদিকে ছেলেটা ওয়াট বলে দাঁড়িয়ে গেল। উপস্থিত সবাই অবাক, বিশেষ করে ছেলের বাবা ইশাদ খান। তিনি ছেলের এমন বিহেভিয়ারের জন্য বেশ রেগে গিয়ে, আশিস, তুমি আকাশ থেকে পড়লে মনে হয়। তুমি তো মিস্টার চৌধুরী মেয়েকে পছন্দ করেছো, তাই তো আমরা এত দূরে এসেছি। আর তোমার ভাবসাব দেখে মনে হচ্ছে তুমি আহিয়াকে নয় অন্য কাউকে পছন্দ করেছিলে। হ্যাঁ বাবা, আমি মিস্টার চৌধুরী মেয়েকেই পছন্দ করেছি, কিন্তু আহিয়াকে পছন্দ করিনি। আহিয়া ছাড়া কি ওনার আর কোনো মেয়ে নেই? আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। আমার কথায় কোনো ভুল হচ্ছে না। আমি আপনার এই বোনকে নয় ওই বোনকে পছন্দ করেছিলাম শপিং মলে দেখে। এদিকে আহিয়ানের বাবা মা আহিয়া আর অরণের মুখের এক্সপ্রেশনটাও যেন তেন, কিন্তু আহিয়ানেরটা বাদিয়ে রাখার মতো। আহিয়ান হাসবে নাকি কাঁদবে? আহিয়ান তো মন চাচ্ছে টেস্টি হজম খেয়ে মরে যেতে, কিন্তু অরণের মুখের দিকে তাকিয়ে এরকম কিছুই করলো না। আপনার মাথা কি ঠিক আছে? আমার তো একটাই বোন, আর সে হচ্ছে আহিয়া। তাহলে কি উনি আপনার কাজিন মিস্টার? আমার একটু মিস্টেক হয়েছে। ও হচ্ছে অরণি, আহিয়ানের ওয়াইফ, আমার আরেক মেয়ে। হ্যাঁ, জি হ্যাঁ। এবার আশিসের মুখের এক্সপ্রেশন দেখে আহিয়ানের সেই হাসি পেল, মুখ টিপে হাসছে। মিস্টার চৌধুরী, আমি দুঃখিত। এরকম একটা ব্যাপার হবে আমি বুঝতে পারিনি। আপনাদের সবাইকে বিব্রত করার জন্য আমি লজ্জিত। ওকে, এটা একটা মিস আন্ডারস্ট্যান্ডিং।
এদিকে সবার মাঝে আহিয়া অনেক খুশি। আহিয়ার কাছে মেঘনা চাইতে বৃষ্টির মতো ব্যাপারটা, কোনো ঝামেলা ছাড়াই রেহাই পেল এবারের মতো। আহিয়ার রুমে এসে উড়াধুরা ডান্স করতে লাগলো। অরণি রুমে এসে চেঞ্জ করে নিল, ড্রেসিং এর সামনে বসে বসে জুয়েলারি গুলো খুলছে পেছন থেকে। তাই তো বলি এত সাজুগুজু কেন করছে, একটু আগে তার কারণ খুঁজে পেলাম। শুনুন, অনেকক্ষণ ধরে আপনার আজে বাজে কথা শুনছি। কিছু বলছি না বলে কি ব্যাঙের পাশ পাতে গেছেন নাকি? কথায় আছে না, চোরের মায়ের বড় গলা, তা প্রমাণ করে দিলে তুমি। আচ্ছা, আপনার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? সারাদিন পড়ে থাকেন আমার পেছনে আমার সাথে ঝগড়া করার জন্য। এসব আমি শুনতে চাই না, কাহিনী কি আগে সেটা বলো। কাহিনী আপনার মাথা ব্যাঙের ছাতা। ফাইজলামি করো না, সত্যি করে বলো। এই রাক্ষসের থেকে নিস্তার নেই যে পর্যন্ত না বলবো। তারপর শপিং মলের ঘটনা আহিয়ানকে বলল। আহিয়ান হাসতে হাসতে অরণির উপর ঢলে পড়ছে। আপনার ঢং বন্ধ করেন। ওই হাদারাম গাথার কথায় আমার মাথা জ্যাম হয়ে আছে। এখন আমার কফি খেয়ে মাথাটা রিফ্রেশ করতে হবে। আমার জন্যও এনো কেমন? পারবো না। এদিকে বলে নিচে চলে গেল। কিছুক্ষণ পর অরণি হাতে কফি নিয়ে রুমে আসলো। আহিয়ানকে রুমে দেখতে না পেয়ে করিডোরে গেল। করিডোরে আহিয়ান দাঁড়িয়ে আছে, কিছু একটা ভাবছে, সেটা বোঝাই যাচ্ছে। এই নিন আপনার কফি। আপনি কি খুব গুরুত্বপূর্ণ কিছু ভাবছেন? না, আমি যে কিছু ভাবছি তুমি বুঝলে কি করে? আমি সব বুঝি। সত্যি তুমি বুঝো? একটা কথা বলবো। তোমার আব্বু আম্মুর কথা তোমার মনে পড়ে? মানে? আমি সব জানি অরণি, তোমার আব্বু আম্মু রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তারপর থেকে মনে পড়ে। মাঝে মাঝে নিজেকে দায়ী মনে হয় আমার জন্য। আমি আমার আব্বু আম্মুকে হারিয়েছি। সেই জন্যই তুমি তোমার এই আব্বুর সব কথা শুনতে। অবশ্য তিনি তোমাকে কোনো কিছুতে কখনো জোর করেননি, আর সব ইচ্ছেই তোমার ইচ্ছা ছিল, যাতে তোমার ইচ্ছে আবদার পূরণ করতে গিয়ে অন্য কেউ কষ্ট না পায়, অন্য কারো ক্ষতি না হয়, তাই তো? আর তাই তো নিজের ভালোবাসার কথাটাও আব্বুকে বলতে পারোনি। আব্বুর পছন্দের ছেলেকে বিয়ে করতে রাজি হয়ে গেলে একবার মুখ ফুটে বলে তো দেখতে পারতে। তার মানে উনি কি আমার মনের কথা জেনে গেছে, বুঝতে পেরে গেছে আমার ভালোবাসার কথা? এসব আপনি কি করে জানলেন? জানি তুমি সবার জন্য সব করো, কিন্তু নিজের জন্য? আজ আহিয়ার সাথে বলা সব কথা আমি শুনেছি। তুমি তো বলনি তুমি অন্য কাউকে মনে মনে ভালোবাসো, শুধু বলেছো তোমার আব্বুর পছন্দ করা ছেলেকে বিয়ে করবে, ব্যাস এইটুকুই। আমি অন্য কাউকে ভালোবাসি? তুমি না আহিয়াকে বললে কাউকে ভালোবাসলেও সেটা বলতে পারোনি? বলতে পারিনি, আর সে বুঝতেও পারেনি। এখনো তাকে ভালোবাসো? হ্যাঁ। এদিকে বলেই রুমে চলে আসলো। অরণি হ্যাঁ বলার সাথেই আহিয়ানের চোখ থেকে গড়িয়ে এক ফোঁটা পানি পড়লো। কেন, তোমার সেই ভালোবাসার মানুষটা আমি হলাম না? আমি তো ভেবেছিলাম আমাদের বিয়ের পর তোমার মনে আমার জন্য জায়গা তৈরি হবে, তাই তো তোমাকে বিয়ে করার জন্য। কিন্তু সেটা তো হবার নয়, সেই জায়গায় যে অন্য কেউ আছে। এদিকে অরণি রুমে এসে চুপটি করে শুয়ে পড়ল। এপাশ ওপাশ করছে, তবু আহিয়ানের খবর নেই। অনেকক্ষণ পর আহিয়ান রুমে এসে অন্য পাশে ফিরে শুয়ে পড়ল, আর অরণি ঘুমের ভান ধরে আহিয়ানের উপর দিয়ে হাত তুলে দিল। অরণি হাতটা সরিয়ে দিল আহিয়ান। অরণি সবার হাত দিল আহিয়ানের উপর, আর আহিয়ান সরিয়ে দিচ্ছে। বেশ কয়েকবার হাত সরিয়ে দিতে অরণি আহিয়ানকে টেনে নিচের দিকে ঘুরিয়ে নেয়। শক্ত করে আহিয়ানকে জড়িয়ে ধরে আহিয়ানের উপর পা তুলে দিয়ে আরাম করে শুয়ে পড়ে। আহিয়ান বেচারা কি আর করবে, অরণির কাছে হাড় মেনে চুপ করে মুখটা গোমড়া করে শুয়ে রইল। আর অরণি মনে মনে মিটমিটি হাসছে। সকালে অরণি আহিয়ানকে গুড মর্নিং কিস করে ফ্রেশ হতে চলে গেল, আর আহিয়ার গালে হাতে দিয়ে বাবলা কান্তর মতো তাকিয়ে রইল। অরণি ফ্রেশ হয়ে রুমে আসতে আহিয়ান চোখ বন্ধ করে ফেলে। জেগে জেগে ঘুমাতে হবে না, ওঠেন, ফ্রেশ হয়ে আসেন। আমি জেগে আছি জেনেও কিস করলে? হ্যাঁ করেছি তো। কিসের তো? কিছু না। এদিকে আহিয়ান খুশির ঠেলায় ওয়াশরুমে চলে গেল। শাওয়ার নিয়ে চেঞ্জ করতে গিয়ে পড়লো এক মহা মুসিবতে, কারণ ওয়াশরুমে ড্রেস কিংবা টাওয়াল কিছুই নিয়ে যায়নি। অরণি, আমার ড্রেসগুলো দাও তো, নিয়ে আসতে ভুলে গিয়েছি। এখন তো মনে পড়েছে, তো নিজে এসে নিয়ে যান। তাড়াতাড়ি দাও বলছি। ও হ্যালো, জোর দেখাচ্ছেন কাকে? এইভাবে বললে সারা জীবনেও পাবেন না। দিবে না তাই তো? ওকে, যেভাবে আছি সেভাবেই কিন্তু রুমে আসবো। যেভাবে মানে? আপনি কি জামা কাপড় সব খুলে ফেলেছেন? তাতেও আমার সমস্যা নেই, আসতে পারেন। শাট আপ, কি সব বাজে কথা বলছো? কাপড়গুলো দাও বলছি। অর্ডার নয়, রিকোয়েস্ট করে বলেন, তাহলেই দিব। আহিয়ান চৌধুরী কাউকে রিকোয়েস্ট করে না, যেটা চাই সেটা যে কোনো মূল্যে নিজের করেই ছাড়ে। আচ্ছা তাহলে নিজে নিয়ে নিন। আচ্ছা ঠিক আছে। অরণি, আমার কাপড়গুলো দাও তো। আর একটু ভালো করে বলেন, ভালো হাজবেন্ডের মতো করে। অরণি শোনা, আমার হবু বাচ্চার মা, আমার কাপড়গুলো দাও তো লক্ষ্মীটি।
এইভাবে বলবেন নেক্সট টাইম, ভুল যেন না হয়। এদিকে আহিয়ানের হাতে কাপড়গুলো ধরিয়ে দিতে দিতে কথাগুলো বলল অরণি। ব্রেকফাস্ট আর অরণি আর আহিয়ান অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আজ অরণি অনেকটা খুশি, হালকা একটু সেজেছে, দেখতে মাশাআল্লাহ সুন্দর লাগছে। আহিয়ান তো বারবার অরণের দিকে তাকাচ্ছে। কিছু পথ যেতে অরণি রাস্তার পাশে কিছু একটা দেখে আহিয়ানকে গাড়ি থামাতে বলে। অরণের কথা মতো আহিয়ান রাস্তায় সাইডে গাড়ি ব্রেক করে। গাড়ি ব্রেক করতে অরণি আহিয়ানকে কিছু না বলে বেরিয়ে যায়। ঘটনা এত দ্রুত ঘটে আহিয়ান কিছু বোঝার সময় পায় না। আহিয়ান গাড়ি থেকে নামতে নামতে অরণি চোখের আড়াল হয়ে যায়। আহিয়ান গাড়িতে হেলান দিয়ে অরণির জন্য অপেক্ষা করতে থাকে। 5 মিনিট পর অরণি ফিরে আসে, মুখটা গম্ভীর করে। কি হয়েছে অরণি, তোমার মুখটা এমন লাগছে কেন? আহান, হোয়াট? হ্যাঁ, ওর থেকে আমি কিছু প্রশ্নের উত্তর জানার আছে। ওকে দেখতে পেয়েও ধরতে পারলাম না, এত করে ডাকলাম শুনলো না। এখনো তুমি আহানের পিছনে ছুটছো, বাট হোয়াই? আমার দোষটা কি ছিল সেটা জানার জন্য। কথা বলতে বলতে অফিসে পৌঁছে যায়। আহিয়ান রেগে জোরে গাড়ি ব্রেক করে। অরণি আহিয়ানের দিকে তাকাইয়ে বুঝতে পারে আহিয়ান রেগে গেছে আহানের কথা শুনে। অফিসে সারাদিন আহিয়ান অরণির সাথে কথা বলেনি। দোলার সাথে হেসে হেসে কথা বলছে অরণিকে দেখিয়ে দেখিয়ে, কিন্তু অরণি তাতে কিছু এসে যায় না, কারণ আহিয়ান এসব অরণির সাথে রাগ করে করছে। লাঞ্চ টাইমে অরণির হাতে খাবার নিয়ে আহিয়ানের কেবিনে গেল। অরণিকে দেখে একবার অরণির দিকে তাকিয়ে যথারীতি ফাইল মুখে গুজলো আহিয়ান, ডোন্ট কেয়ার ভাব নিয়ে। এই নিন, খাইয়ে দিন, খুব খিদে পেয়েছে। আর ইউ ক্রেজি? ইয়া, নিন শুরু করেন। সরো, ডিস্টার্ব করো না। এদিকে অরণি এবার আহিয়ানের কোলে গিয়ে বসে আহিয়ানের শার্টের কলার ধরে। খাইয়ে দিবেন কি না বলেন। বাংলা কথা বোঝো না? না, তাহলে কিন্তু চিৎকার করব। মানে হলো আপনি আমার সাথে অসভ্যতামি করছেন বলে আহিনের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। এদিকে আহিনের ঠোঁট ছেড়ে, এবার বলেন খাইয়ে দিবেন কিনা বলেন। না, দিব না। ওকে ফাইন বলে হাত দিয়ে কিছু চুল এলোমেলো করে সামনে নিয়ে এলো। এবার আমি সবাইকে ডাকবো, আমাকে দেখে বুঝতে পারবে সবাই আমার সাথে কি করেছেন। আমি আর কি করলাম? করলে তো তুমি নিজে। রাইট, সেটা তো আপনি আর আমি জানি, বাকিরা তো আর জানে না। আপনি চাইলে বাকিরাও জানবে। ওকে খাইয়ে দিচ্ছি। দ্যাটস লাইক আ গুড হাজবেন্ড। নিন শুরু করেন। কোল থেকে নামো আগে। না, নামবো না, এখানে বসেই খাবো। এই আবদারগুলো তোমার প্রেমিকের কাছে করো, কেমন? সবসময় 1.5 লাইন বেশি বোঝেন কেন? আমি কি বলেছি আমার প্রেমিক আছে, আমি অন্য কাউকে ভালোবাসি? আমি কি কিছু বুঝি না নাকি? কি বুঝেন শুনি? সেদিন তোমার বাড়িতে ড্রপ করে আমি একটা কাজে গিয়েছিলাম, মনে আছে? মনে আছে। ভেবেছিলাম ফিরে এসে তোমায় সারপ্রাইজ দিব, কিন্তু আমি সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম। তুমি ফোনে কথা বলছিলে, আমি তোমায় ডাকতে গিয়ে কিছু কথা শুনে ফেলি। তো এমন ভাবে তো বলছো যাতে আমি কিছু শুনিনি। তুমি তোমার প্রেমিককে বলেছিলে আমিও তোমাকে ভালোবাসি, এইটুকু কথা শুনেছিলাম। অরণি আহিয়ানের কথা শুনে এদিক ওদিক কিছু একটা খুঁজতে লাগলো। তুমি কি কিছু খুঁজতেছো? এমন একটা জিনিস যেটা দিয়ে এক বাড়িতে মাথা ফাটাবো। এই তোমার ধান্দা কি বলো তো? তোমার প্রেমিকের কথা জেনে গিয়েছি বলে আমাকে মেরে ফেলার প্ল্যান করছো? নামও বলছি আমার কোল থেকে, আমার কোলে বসে আমাকে মেরে ফেলার ধান্দা। ওই চুপ, মারার প্ল্যান ছিল না, এখন মন চাইতেছে সত্যিই মেরে ফেলতে। এত সাহস কি তোমাকে তোমার ওই সে দিয়েছে? সে মানে? এত মানের উত্তর আমি দিতে পারবো না। ওই হাদারাম গাধা, কাজের কাজ তো একটাও বুঝোস না, অকাজ কুকাজ সব বুঝোস। ওই একটু কথা শুনে ভেবে বসে আসোস আমি অন্য কাউকে ভালোবাসি? ওই দিন কার সাথে কথা বলেছি তুই জানোস? এই তুমি আবার আমাকে তুই তুকারি করে বলছো? তোর ভাগ্য ভালো তুই বলছি, তোর মতো গাধা যে কি করে আমার হাজবেন্ড হয়েছে সেটাই আমি ভেবে পাই না। এই আমাকে একদম গাধা বলবে না বলে দিলাম। তুমি জানো তোমাকে বিয়ে করার জন্য আহানকে কি করেছেন আহানের সাথে? কিছু না। এখন খিদে কি উড়ে গেছে নাকি? আচ্ছা খাইয়ে দেন। হ্যাঁ করো। অরণি নিজেও খেয়েছে, আহিয়ানকেও খাইয়ে দিয়েছে। কেবিন থেকে চলে আসার সময়, এই হাদারাম গাধা, আমি কিন্তু অন্য কাউকে ভালোবাসি না, আমি তো আমার হাদারাম গাধাকেই বলে মুচকে একটা হাসির সাথে ফ্লাইং কিস দিয়ে চলে গেল অরণি। এদিকে রাতে অরণি আর আহিয়া বসে গল্প করছে। আহিয়ানও এসে ওদের সাথে যোগ দিল। কি কথা বলছিস যে দাঁত কেলিয়ে কেলিয়ে হাসছিস? ভাইয়া তুমি বুঝি দাঁত না কেলিয়ে হাসতে পারো? দাঁত না বের করে হাসলে তোমার ভাইয়াকে কেমন দেখতে লাগবে সেটা ভেবেই আমার দম ফেটে হাসি পাচ্ছে। তখন আহিয়ার মোবাইল ফোন এলো। ফোনে কথা বলতে বলতে আহিয়া চলে গেল। কি চলছে বলো তো? টেম্পো গাড়ি চলছে। এই তুমি আমার বোনের মাথাটা নষ্ট করেছো। একদম বাজে কথা বলবেন না। আপনার মাথা কে নষ্ট করেছিল?
কে আবার? তুমি জানো না ডাব গাছের একটা পেতনি আমার মাথা নষ্ট করে দিয়েছিল? হ্যাঁ, ভূতের তো মাথা নষ্ট, আপনার মতো মানুষের মাথা নষ্ট হতে যাবে? কি বললে? কই কিছু না তো। আচ্ছা, আহিয়া যে ছেলেটাকে ভালোবাসে সে কি করে? এই, আপনি এসব কি করে জানলেন? কিভাবে জানি সেটা বড় কথা না। ছি ছি, আপনি আমাদের কথা আড়ি পেতে শুনেছেন? রুমের পাশ দিয়ে যাওয়ার সময় শুনেছি, আড়ি পেতে শুনতে হবে কেন? শুনেছেন, ভালো হয়েছে, আমায় আর কষ্ট করে বলতে হলো না। তো ব্যবস্থা করে ফেলেন। কিসের ব্যবস্থা? কিসের আবার? বিয়ের। আমি তো আর যার তার সাথে আমার বোনের বিয়ে দিতে পারি না। ছেলে কেমন, কি করে, তার ফ্যামিলি কেমন, এসব না জেনে বিয়ের ব্যবস্থা করে ফেলেন। ছেলে আপনার থেকে 10 গুণ ভালো। ছেলের বাবা মা আমার শ্বশুর শাশুড়ির থেকে কিছুতেই ভালো হতে পারে না, কারণ আমার শ্বশুর শাশুড়ি ইজ দ্য বেস্ট। তবে তারাও অনেক ভালো। ছেলে আহিয়ার সাথেই পড়ে, পড়া শেষ হলে যে কোনো একটা জব করবে। তুমি কি পাগল হয়ে গেছো? ছেলেটা কেবল আহিয়ার সাথে পড়ে, জব করবে সেটা ভবিষ্যতে। এরকম অনিশ্চিত ভবিষ্যৎ, ছেলেটার জব হবে কি হবে না তার নেই ঠিক, আর তুমি ওকে সাপোর্ট করছো। এমন ভাবে বলছেন যেন ছেলেটার কোনো কিছুই নেই নাকি? বাবা বিজনেসম্যান, ওকে। আমি আপনার সাথেই বা কেন বকবক করছি? আমি আব্বু আর মার সাথে কথা বলছি। এদিকে কথাটা শেষ করে অরণি আর শ্বশুর শাশুড়ির রুমের দিকে পা বাড়ালো। আমাদের রুমে যাচ্ছিলে, আমরাই চলে এসেছি। খুব ভালো করেছো মা, অনেক দরকারি কথা আছে তোমাদের সাথে। আসলে আব্বু। বাবা, এখানে কোনো আসলে নকলে বলতে কিছু নেই। অরণিকে টেনে নিয়ে চলে আসলো আহিয়ান। ওরা দুজন কিন্তু আগের থেকে অনেকটা স্বাভাবিক হয়েছে। অরণিও বেশ হাসি খুশি থাকে, কি বলো? আমি তো এটাই চেয়েছিলাম। তুমি একা? তোমার কাছ থেকে যেদিন অরণির সত্যিটা জেনেছি সেদিন থেকে ওর প্রতি এক অদ্ভুত মায়া কাজ করতে শুরু করে। মেয়েটার মুখ দেখলে যে কেউ ভালোবাসতে চাইবে, আর ছেলেটাও ভালোবেসে ফেলেছে মেয়েটাকে। ভালোবেসে ফেলেছে কি? ভালো তো আগে থেকেই বাসে। কি বলছো এসব? চলো রুমে গিয়ে বাকিটা বলছি। তোমার ছেলে কতটা ডেঞ্জারাস হয়ে গিয়েছিল অরণির বিয়ের কথা শুনে, আর কি কি করেছে শুনবে, চলো। অরণিকে রুমে নিয়ে এসে আহিয়ান অরণির মুখ থেকে হাতটা সরিয়ে নিল। অরণি জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। আহিয়ান এক গ্লাস পানি অরণির সামনে ধরতে অরণি ডকডক করে পানিটুকু খেয়ে নিল। আহিয়ানের দিকে অরণির রাগের দৃষ্টিতে তাকাতেই, অমন করে তাকিও না তুমি, আমি ক্যাবলাকান্ত হয়ে যাই। রাখেন আপনার উগান্ডার ডায়লগ, এইভাবে মুখ চেপে ধরলেন কেন? বলতেই তো দিলেন না। মাথা খারাপ, আগে আহিয়ার সাথে কথা বলে ক্লিয়ার হয়ে নেই, দেন বাবা মাকে জানাবো। চলেন আহিয়ার রুমে যাই। এখনই যেতে হবে? হ্যাঁ চলেন। এদিকে আহিয়ানের হাত ধরে টেনে নিয়ে গেল আহিয়ার রুমে। রুমের সামনে গিয়ে অরণি আহিয়ানের হাত ছেড়ে দিল। দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে আছে, কারণ আহিয়ার কথা শুনে দুজনে স্ট্যাচু হয়ে গেছে। হ্যাঁ, আমাদের ছেলে হলে নাম রাখবো আয়ান, কারণ আমার নাম আহিয়া। আহিয়া থেকে আ, তোমার নাম সোয়ান, সোয়ান থেকে আন, আ যোগ আন, আয়ান। এদিকে আহিয়ানের মুখের দিকে তাকিয়ে অরণি মনে মনে, ননদিনী আমার কত ফার্স্ট, বিয়ের আগে বাচ্চার নামের প্ল্যান করছে। এই আমার হাদারাম বর বিয়ের এতদিনে কেবল মাত্র একটা শুকনো কিস করেছে। এদিকে অরণির আহিয়ানের দিকে একটু রাগের লুকে তাকিয়ে আছে। আহিয়ান চোখ দিয়ে ইশারা করে জিজ্ঞেস করলো। অরণি তার প্রতি উত্তরে আহিয়ানের দিকে আরেকটু রাগি লুকে তাকালো। এবার চোখের ইশারায় কথা বলা বন্ধ করে জিজ্ঞেস করলো, ওভাবে তাকিয়ে আছো কেন? আপনাকে দেখছি। আই নো আমি দেখতে হ্যান্ডসাম। হয়েছে কীর্তন গাওয়া, চলেন ভেতরে। এদিকে অরণি আহিয়ার দরজার হাত দিয়ে নক করতেই আহিয়া পেছন ফিরে অরণি আর আহিয়ানকে দেখে ফোন কেটে দিয়ে ওদের ভেতরে যেতে বলল। এদিকে আহিয়ান রুমের ভেতরে গিয়ে আরাম করে আহিয়ার বিছানায় শুয়ে পড়ল। আহিয়া অরণিকে চোখে দিয়ে ইশারা করে জিজ্ঞেস করলো কি হয়েছে, যেটা আহিয়ানের চোখ এড়ালো না। ওদিকে কি ইশারা করছিস? যা বলার আমাকে বল। কি বলবো ভাইয়া? এতক্ষণ কার সাথে কথা বলছিলিস? কই না তো, কারোর সাথেই না। একটা থাপ্পড় দিয়ে মিথ্যা কথা বলা বের করে দিব। বড্ড সাহস হয়েছে না আমার সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলা? এত সাহস কে দিল? তোর ভাবি, ওকে তো আমি পরে দেখছি। এবার সত্যিটা বল। ভাইয়া, ভাবিকে বকো না প্লিজ, ভাবির কোনো দোষ নেই, আমি ভাবিকে বলতে বলেছিলাম। কি বলতে বলেছিলি বল। আহিয়া এবার ভ্যা ভ্যা করে কেটে দিল। আমি তোর কান্না দেখতে আসছি, কিছু জিজ্ঞেস করছি তার উত্তর চাই ফার্স্ট। আর অরণি, তোমার কি হয়েছে? মুখটাকে এমন বাংলার পাঁচ করে রেখেছো কেন? ভাইয়া, আমি সোয়ানকে ভালোবাসি। কে সোয়ান?
আর ছেলেটা কি করে? আমরা একসাথে এক ব্যাচে পড়ি। হোয়াট? ভাই আমি সত্যি সোহানকে খুব ভালোবাসি। ওর পড়া শেষ হলে ও জব করবে, নয়তো ওদের বিজনেস দেখবে। তুমি ওর সাথে কথা বলে দেখো প্লিজ। ও ছেলে হিসেবে খারাপ না, ও তোমার বোনকে যথেষ্ট খুশি রাখবে। আমি তো ওকে সেই ফার্স্ট ইয়ার থেকে দেখছি। এদিকে আহিয়ান এবার ফিক করে হেসে দিল। আহিয়ার কথা শুনে এতক্ষণ যদিও কষ্টে হাসিটা চেপে রেখেছিল, হাসি আসবে এটাই স্বাভাবিক, কারণ আহিয়ার ভ্যাবে আর অরণির মুখের এক্সপ্রেশন। অরণি এবার নিজের মাথায় হাত দিয়ে আহিয়ার বেডে বসে পড়ল। না, এই ছেলেটা অরণি কি পাগল করে ছাড়বে, নয়তো দম আটকে মারবে। কি অ্যাক্টিং করতে পারে রে বাবা! অবশ্য নায়ক নয়, ভিলেন হিসেবে বেশি ভালো বানাবে, ডেঞ্জারাস কিলারি হিসেবে। আহিয়া জিজ্ঞাসা দৃষ্টিতে আহিয়ানের দিকে তাকালো। আহিয়ান আহিয়ার হাত ধরে বেড়ে বসিয়ে দিল, পাশে আহিয়ানও বসলো। আরে বোকা, এভাবে কাদার কি আছে? আমি তো তোর কাছ থেকে ডিরেক্ট শুনতে চেয়েছি তোর ভালোবাসার প্রতি তোর কতটা কনফিডেন্স আছে সেটা যাচাই করার জন্যই এইরকম ভাবে তোকে ধমক দিয়েছি। আর তুই কিনা কেঁদে দিলি, এতে অবশ্য তোর দোষ নেই। তাহলে? এদিকে আহিয়ান চোখ দিয়ে পাশে ইশারা করলো, পাশে অরণির দিকে ইশারা করতে অরণি লাফ দিয়ে বেড থেকে উঠে। ওই আপনার সমস্যাটা কি বলেন? ভালো খারাপ যাই হোক, তার দোষটা সবসময় আমার ঘাড়ে চাপান কেন? আচ্ছা, কাজের কথা বলি আমরা। তো বারণ করেছি কে? যাই করিস না কেন, আগে পড়াটা কমপ্লিট কর, তারপর সব। সেটা তো আমার মাথায়, ভাবিকে বলে তোমাদের বলতে বলেছিলাম, এই জন্য যে আর যেন কোনো ছেলে বাড়ি থেকে আমাকে দেখতে না আসে, তার জন্য আর কি। এইবার পানি খোলা হওয়ার আগেই বেঁচে গেছি ভাবির জন্য। ভাগ্যিস ছেলেটা ভাবিকে পছন্দ করেছিল। এদিকে অরণি কাপড়গুলো গুছিয়ে কাবার্ডের ভেতর রাখছে, আর আহিয়ান ল্যাপটপে কাজ করছে। আহিয়ান ড্রেস চেঞ্জ করবে বলে শার্টের উপর থেকে দুটো বাটন খুলতে খুলতে সামনে এগিয়ে গেল, আর অরণি কাপড় গোছানো শেষ করে সামনে এগোতে যাবে। প্লাজোর সাথে পা আটকে পড়ে যেতে নিলেই আহিয়ান অরণিকে ধরে ফেলে। অরণি চোখ বন্ধ করে আহিয়ানের বুকে মুখ লুকিয়ে আছে। চোখ মেলে তাকাতেই আহিয়ানের বুকের লোমগুলোর চোখ আটকে গেল। এদিকে অরণি নিজেকে সামলে নিয়ে সোজা হয়ে দাঁড়ালো। হয়ে গেছে দেখা। আমি তো ভাবতাম শুধু ছেলেদের নজরই মেয়েদের দিকে, মেয়েরাও কিছু কম যায় না। মেয়েদের নজর তো আরো বাজে। কি বলতে চাইছেন আপনি? আপনার দিকে আমি বাজে নজরে তাকিয়েছি? আমি কি বলেছিলাম তুমি তাকিয়েছো? দেখুন। আমি আর কি দেখবো? দেখলে তো তুমি। এইভাবে শার্টের বাটন খুলে রেখেছেন কেন? ভুল করে অন্য কারো চোখ যেতেই পারে ওদিকে। কোন দিকে? সরেন তো। 3 দিন পর অফিসে অরণি মন খারাপ করে বসে আছে, কারণ তার ফ্রেন্ড আরুষির বলা কথাগুলো বারবার মনে পড়ছে। আর তার থেকেও বড় কথা, কাল তার বার্থডে। এটা ভেবে মন খারাপ যে তার বার্থডে হয়তো কেউ মনে রাখেনি, কিন্তু তার আব্বুও যে ভুলে যাবে এটা মানতে পারছে না। প্রতিবার অরণির বার্থডের দিন 3-4 দিন আগে থেকে অরণিকে সারপ্রাইজ দেয়, আর এবার অরণি আর কিছু না ভেবে ওর আব্বুর কাছে ফোন দিল। ফোন রিসিভ করে উপাস থেকে কথা বলার আগেই, হ্যালো আব্বু। এতটুকু বলে থেমে গেল অরণি, কারণ ফোনটা তার আব্বু নয় আম্মু রিসিভ করেছে। হ্যাঁ, সবসময় শুধু আব্বু আব্বু আম্মু বলে যে কেউ আছে সেটা তো তোমার মনেই থাকে না। ওরকম বলছো কেন? আমি তোমাদের দুজনকে সমান মিস করি, বুঝলে? আচ্ছা বুঝলাম। কেমন আছিস রে মা? ভালো। তোমরা? আমরা ভালো আছি, কিন্তু তোর কণ্ঠটা এমন শোনালো কেন? এমনি আম্মু। তুমি এবং আব্বু কিন্তু ঠিক সময় মতো ওষুধ খাও তো? আর আব্বু আসলে বলবে আমি ফোন করেছিলাম। হ্যাঁ, তা তো বলবই। কতদিন হলো তোকে দেখি না। আহিয়ানকে নিয়ে একবার আয় না। আমারও তোমাদের দেখতে খুব ইচ্ছে করছে। কালকে তোমরা আসো না আম্মু প্লিজ। হ্যাঁ যাব, কিন্তু কাল তো যেতে পারবো না রে। আচ্ছা। এদিকে অরণির মায়ের সাথে কথা বলে মনটা আরো খারাপ হয়ে গেল, কারণ তারও মনে নেই অরণির বার্থডের কথা। অরণি আহিয়ানের কেবিনের দিকে পা বাড়ালো, নক না করে আহিয়ানের কেবিনে চলে গেল। আহিয়ান দোলাকে মিটিং এর সব ডিটেলস বুঝিয়ে দিচ্ছে। অরণি হুট করে এভাবে যাওয়াতে, তোমার কি কোনো ম্যানার্স জানা নেই? বসের কেবিনে আসতে গেলে যে পারমিশন নিয়ে নিতে হয়, এইটুকু কোনো কমন সেন্স নেই তোমার? এদিকে অরণি তো এমনিতেই মন খারাপ, তার উপর ফ্রিতে দোলার অ্যাডভাইস। অরণি দোলাকে কিছু না বলে আহিয়ানের দিকে তাকালো। অরণির মুখটা দেখে বোঝা যাচ্ছে ওর মন খারাপ। এখন যদি দোলা আরেকটু এগোয় তো দোলাকে অরণি উইথআউট পাউডারে ওয়াশ করবে। বেচারি দোলা। কি হয়েছে অরণি, তোমার কি মন খারাপ? এদিকে অরণি আহিয়ানের দিকে ঠোঁট উল্টে একবার মাথা নেড়ে হ্যাঁ করতে, আবার পরক্ষণে কিছু একটা ভেবে মাথা নেড়ে না করে দিল। আহিয়ান দোলাকে কেবিন থেকে চলে যেতে বলতেই দোলার রিটার্ন প্রশ্ন, আমি কেন চলে যাব? আমি আপনার বিয়ে, কিন্তু সবসময় ইম্পর্টেন্টটা পাই অরণি। চলে যদি যেতে হয় অরণিকে যেতে বলেন।
তুমি যাও, দোলা তোমাকে পরে ডেকে নিব আমি। এদিকে দোলা অরণির দিকে একবার রাগে লুকে তাকিয়ে গটগট করে চলে গেল। আহিয়ান অরণির দিকে তাকিয়ে দেখলো অরণির ফেস আগের মতোই আছে। কি হয়েছে বলবে তো, মন খারাপ? এদিকে অরণি ঠায় সেখানে দাঁড়িয়ে আছে। অরণির হাত ধরে টেনে নিজের কোলে বসিয়ে দিল আহিয়ান। না, অরণি এবার কেঁদেই দিল। অরণির এভাবে কাদার কোনো মানে খুঁজে পেল না আহিয়ান। আহিয়ান অস্থির হয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে, কিন্তু অরণি কোনো রেসপন্স করলো না। কি হয়েছে, কাঁদছো কেন? কেউ কিছু বলেছে? অরণি মাথা নেড়ে না বলল, যার মানে কিছুই বলেনি। কখন থেকে কি মাথা নেড়ে নেড়ে কথা বলছো? মুখে কি হয়েছে? অরণির কান্নার বেগও আরেকটু বেড়ে গেল। অরণির এমন বাচ্চা মধ্যে আহিয়ান তো ভ্যাবাচাকা খেয়ে গেল। এবার অরণিকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলাতে বুলাতে, আব্বু আম্মুর কথা মনে পড়ছে? না, কারো কথাই মনে পড়ছে না। কেউ আমাকে ভালোবাসে না, মিস করে না। আমিও কাউকে ভালোবাসি না আর মিস করি না। আমাকেও না? না, আপনাকেও না। আপনিও আমায় একটুও ভালোবাসেন না। জানেন, আজ আরশি ফোন করেছিল। ও অনেক খুশি, ও কনসিভ করেছে। ও আমাকে এটাও বলেছে তোদের তো বিয়ের 6 মাস চললো, তোদের কি খবর? জানেন, তখন আমার গলায় কথা আটকে আসছিল। ওর কোনো কথার উত্তর দিতে পারছিলাম না। কি করে দিব, যেখানে এখন পর্যন্ত আমি আপনার কাছ থেকে স্ত্রীর মর্যাদাটাই পেলাম না। সেখানে প্লিজ আমাকে আর একটা সুযোগ দিন না প্লিজ। সব ভুলে আমাকে নিজের করে নিন না। আমি সব পেয়েছি। প্রতিটা মেয়ের শ্বশুরবাড়ি নিয়ে স্বপ্ন থাকে, আমারও ছিল এবং পূরণও হয়েছে। আপনাকে নিজের করে পেলেই আমি পরিপূর্ণ। আমাকে কি আর ভালোবাসা যায় না? এদিকে অজান্তে আহিয়ানের মুখে হাসি পড়ে উঠছে। হয়তো অরণির মুখ থেকে এসব কথা শোনার জন্য এতদিন অপেক্ষা করেছে। অরণিকে শক্ত করে জড়িয়ে ধরে অরণির কপালে ডিপলি কিস করে। আমাকে জাস্ট একটু সময় দাও প্লিজ, আমি তোমার কাছে তোমার মতো করে ফিরবো। পরের দিন সকালে অরণি ব্রেকফাস্ট টেবিলে কিছুই খাচ্ছে না, খাবারগুলো হাত দিয়ে নাড়ছে। লোকালোকের পর থেকে অরণি একটা কথাও বলেনি আহিয়ানের সাথে, এমনকি ভালোভাবে তাকায়নি পর্যন্ত ওর দিকে। বাড়ির সবাইকে বলে অরণি আর আহিয়ান অফিসের জন্য বেরিয়ে পড়লো। বাড়ির মেন ডোর বেরোতে আহিয়ানের মোবাইলে ফোন এলো। কথা বলতে বলতে বা গাড়ির কাছে গিয়ে দাঁড়ালো। প্লিজ কিছু মনে করো না, আমাকে কি এখনই মিটিংয়ে জয়েন করতে হবে? তুমি কি একা? হ্যাঁ পারবো, আমাকে নিয়ে ভাবতে হবে না। এদিকে বলে অরণি সামনের দিকে পা বাড়ালো। আহিয়ানও চলে গেল গাড়ি নিয়ে অরণির পাশ দিয়ে। অরণি গাড়ি না পেয়ে হেঁটে সামনের স্ট্যান্ড পর্যন্ত যাচ্ছে। হঠাৎ কোথা থেকে একটা গাড়ি এসে অরণির সামনে দাঁড় করালো। গাড়ির গ্লাস থামিয়ে অরণির সামনে ক্লোরোফর্ম স্প্রে করলো। আর অরণি ঢলে পড়তে কেউ একজন অরণিকে কোলে করে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে গেল। এদিকে অরণি জ্ঞান ফিরিয়ে নিজেকে একটা আবদ্ধ ঘরে বিছানার উপর আবিষ্কার করলো। পুরো রুমটা অন্ধকার। চারপাশ চোখ বুলে অরণি ভয়ে কাঁচুমুচু হয়ে গেল। আর সাথে সাথে রুমে আলো জ্বলে উঠলো। সামনে তাকাতে দেখতে পেল কাগজে লেখা, ভয় পেও না, আমি আছি। অরণির মনে ভয় প্লাস চিন্তা। কি এভাবে তাকে এই ঘরের মধ্যে আটকে রেখেছে, আর কেনই বা? অরণি বিছানা থেকে উঠে দরজার কাছে গিয়ে দরজা ধাক্কাতে থাকে। এবার দরজার মধ্যে লেখা কোনো লাভ হবে না। সো বিছানার কাছে শাড়ি আর কিছু অর্নামেন্টস আছে, সেগুলো পরে রেডি হয়ে নাও। এবার রাগে গজগজ করতে করতে বিছানার পাশে এসে দাঁড়ালো। মনের ভেতরে এক অজানা ভয় কাজ করছে। তার মধ্যে এসব মনে হচ্ছে কেউ ওর সাথে মজা করছে। অনেক রেগে গিয়ে শাড়ি আর অর্নামেন্টস গুলো হাতে তুলে নিল। সেগুলো ছুঁড়ে ফেলে দিল, কিন্তু সেগুলো পরার আগে কেউ দু হাতে সেগুলো আগড়ে দিল। জিনিসগুলো ফেলে দিল, কিন্তু কোনো শব্দ হলো না। সেটা ভেবেই অরণি পিছনে তাকালো, আর পিছনে মানুষকে দেখে চিৎকার করে উঠলো, আপনি? হ্যাঁ আমি। তোমার রিয়াকশন দেখে মনে হচ্ছে ভূত দেখলে। তা নয় তো কি? আপনি এখানে আসলেন কি করে, আর জানলেনই বা কি করে আমি এখানে? আরে সুইটহার্ট, আমার ফিউচার বাচ্চার মা, আমি তো তোমাকে এখানে এনেছি, আর আমাকে বলছে আমি জানলাম কি করে? আপনি কেন আমাকে কিডন্যাপ করেছেন? কিডন্যাপ করলাম কোথায়? আমি তো সারপ্রাইজ দেওয়ার জন্য এত কষ্ট করে এসব করেছি। রাখেন আপনার সারপ্রাইজ। আপনার ধারণা আছে আমি কতটা ভয় পেয়ে গেছিলাম? সত্যি কি ভয় পেয়েছো? আর ভয় পাওয়ার মতো কিছু কি হয়েছে? আমার জান পাখিটা যেন ভয় না পায় সেইভাবেই সব করেছি। লাইট অফ ছিল, ঘুমিয়েছিলে বলে জাগনা পাওয়ার সাথে সাথে লাইট অন করে দিয়েছি। আর আমি তো করিডোরেই ছিলাম। হঠাৎ করে গাড়ি নিয়ে কিছু একটা স্প্রে করতেই আর মনে নেই। আচমকা গাড়ি দেখে তো ভয় পেয়েছি। ওটা কিছু একটা না, ক্লোরোফর্ম। যেটুকু সময় কাজ হয়েছে তুমি ভয় পাওয়ার টাইম পাওনি, ওইটুকু টাইম তুমি ভাবছিলে কি হচ্ছে এসব। আচ্ছা, আপনাকে কি করলে এখন আমার রাগটা কমবে বলবেন? একটা উপায় আছে তোমার রাগ কমানোর জন্য। গালে এই যে এটা ট্রাই করতে পারো। ছি, আপনি এটা কি বলছেন? আপনি আমার স্বামী, কি করে আপনার গায়ে আমি হাত তুলি? হাইরে কপাল, বললাম কি আর বউ আমার বলে কি। এখন এগুলো পরে আসো তো। দেখুন হ্যাঁ ম্যাডাম দেখবো, তবে তার আগে এগুলো পরে আসো লক্ষ্মীটি। কি আছে ওখানে, আর কেনই বা ওসব পরবো? উফ, এত কথা কেন বলো? এখানে শাড়ি আছে, পরে নাও। ও তুমি তো আবার শাড়ি পরতে পারো না, আমি পরিয়ে দিচ্ছি। যাও ব্লাউজ আর পেটিকোট পরে আসো। কি মাথা ঠিক আছে আপনার?
ওসব পরে আমি আপনার সামনে আসবো? বেশি বকবক কেন করো বলো তো? তুমি কি এগুলো পরে আসবে নাকি আমি সব পরিয়ে দিব? আপনার এত কষ্ট করতে হবে না, আমি শাড়ি পরতে পারি, আমিই পরে আসছি। একদম না, আজ আমি তোমাকে শাড়ি পরিয়ে দিব। তুমি ব্লাউজ আর পেটিকোট পরে আসো, তুমি চাইলে এগুলো পরিয়ে দিতে পারি। অসহ্য লোক একটা। এদিকে বলে ব্লাউজ আর পেরিকোট নিয়ে ওয়াশরুমে চলে গেল। 20 মিনিট পার হয়ে গেছে, এখনো অরণি ওয়াশরুম থেকে বের হবার নাম নেই। এই যে ঘুম পড়ি, ওয়াশরুমে ঘুমিয়ে পড়লেন নাকি? প্লিজ শাড়িটা দেন, আমি পরে বের হই। এইভাবে কি করে আপনার সামনে যাব? এইভাবে মানে? তুমি কি ব্লাউজ আর পেটিকোট পরনি? না পরলেও সমস্যা নেই, এসো আমি পরিয়ে দিচ্ছি। কি সব বলছেন? ছি, লজ্জা বলতে কিছু নেই নাকি? আচ্ছা তুমি আকাশ কুসুম ভাবতে থাকো, আমি ওয়াশরুমের লাইট অফ করে দিচ্ছি। যতক্ষণ মন চায় ওয়াশরুমে থাকো। এই না না, লাইট অফ করেন না প্লিজ, আমি বের হচ্ছি। অরণি কাঁচামুচো করে ওয়াশরুম থেকে বের হয়ে রুমের এক সাইডে দাঁড়িয়ে আছে। অরণি এমনিতেই এভাবে লজ্জায় কুকড়িয়ে আছে, আর একটু লজ্জা দেওয়ার জন্য। তুমি এমন করে দাঁড়িয়ে আছো কেন? পেট ব্যথা করছে কি? কি পেট ব্যথা করবে কেন? ওই যে একটা কারণ আছে না, যেটা হলে অনেকের পেট ব্যথা হবে করে। তোমরা আর কিছু বলার আগে আহিয়ানের দিকে হাতে থাকা জামা কাপড় ছুরি দিয়ে চলে যেতে নিল। আহিয়ান অরণির হাত ধরে টেনে অরণিকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল, আর অরণি লজ্জায় লাল নীল সবুজ হয়ে যাচ্ছে। অরণির মুখটা তুলে, আর লজ্জা পেতে হবে না, বাকি লজ্জাটা না হয় রাতে পেও। এখন আমার কাজটা করতে দাও। অরণিকে সোজা করে দাঁড় করিয়ে দিয়ে শাড়ি পরানো শুরু করলো। শাড়ি পরানোর সময় বারবার আহিয়ানের হাতে অরণির পেটে আর একবার গলায় স্পর্শ হতে অরণি কেঁপে উঠেছিল। আহিয়ান নিজেকে সামলে নিয়ে শাড়ি পরানোতেই মনোযোগ দিল। অরণি এক আবেশে মেতে আছে। আহিয়ান শাড়িগুলোর কুচি গুজে দিতেই অরণি আহিয়ানের হাতটা শক্ত করে ধরে ফেলে। কুচি গুজা হয়ে গেছে, এখন হাত ধরে কোনো লাভ নেই। এদিকে অরণি আর কিছুই বলতে পারলো না মুখে, আবার পূর্বের মতো মাথা নিচু করে নিল। আহিয়ান শাড়ির আঁচলটা ভালো করে পিন আপ করে দিল। এদিকে অরণিকে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে সাজিয়ে দিল। আজ আহিয়ান তার সমস্ত ভালোবাসা দিয়ে অরণিকে সাজাচ্ছে, আর প্রতিটা স্পর্শে আছে অফুরন্ত ভালোবাসা, যে ভালোবাসায় যে কোনো সময় হারিয়ে যাবে দুজন। আহিয়ান অরণির হাত ধরে ডেকোরেট করা জায়গায় নিয়ে দাঁড় করিয়ে দিল। আজ তোমাকে একটা কথা বলবো, প্লিজ আমায় ভুল বুঝবে না, প্রমিস করো। বলেন। তোমার বিয়ের দিন আহান তোমায় রিজেক্ট করেনি। আমি আহানকে আহানের পরিবার সহ কিডন্যাপ করেছিলাম। পুরো কথাটা তো শুনবে আগে, তারপর ওদের ব্ল্যাকমেইল করি যাতে তোমার সাথে বিয়েটা ভেঙে দেয়, আর সে কথা মতোই ফোনে বলে তোমাকে বিয়ে করতে পারবে না। ওরা এত সহজে আপনাকে ছেড়ে দিল? পুলিশে দিল না? পুলিশ এই দিলে খুশি হতে? আর যদি পুলিশে দিত তাহলে তোমাকে বিয়ে করতো কে? আর তোমার ওই বোকা আহান আজও জানে না এই কাজটা কে করেছে। ও ওর জীবন আর পরিবারের সবাইকে বাঁচানোর জন্য আমার কথা মতো কাজ করে, আর আমি তোমাকে ইজিলি পেয়ে যাই। কি ডেঞ্জারাস ভাবা যায়, এটা কেউ জানে না। পরে অবশ্য বাবা জানতে পেরেছিল। কত বড় একটা ঘটনা ঘটালেন, কিন্তু কেউ টেরই পেল না। কি খেল মাইরি, একদম ডেঞ্জারাস খিলাড়ি। সে যাই বলো, সব তোমার জন্য, তোমাকে পাওয়ার জন্য করেছি, আর তোমাকে পেয়েছিও। আহিয়ান এবার অরণির চোখ একটা কাপড় দিয়ে বেঁধে দিল। 2 মিনিট পর আহিয়ান অরণির চোখের কাপড় খুলে দিল। চোখ খুলতে অরণি খুশি প্লাস অবাক হয়ে আহিয়ানের দিকে তাকালো, কারণ সামনে একটা কেক রাখা আছে, যার এক পাশে হ্যাপি বার্থডে মাই অক্সিজেন আর এক পাশে হ্যাপি হাফ ম্যারেজ অ্যানিভার্সারি লেখা আছে। তুমি তো আর খেয়াল রাখো না কিছু, তাই আমাকেই রাখতে হয়। তোমার যে কাল মন খারাপ ছিল, তোমার বার্থডেকে মনে রাখিনি, আর এদিকে যে আমাদের বিয়ের অর্ধবর্ষ হয়ে গেছে সেদিকে তো তোমার খেয়াল নেই। কে বলেছে খেয়াল নেই? কিন্তু বিয়ের অর্ধবার্ষিকী যে এভাবে পালন করা যায় তা জানতাম না। আজ থেকে তোমার সব জানার পালা। মানে? সেটা তো রাত থেকে জানবে, সব মানের উত্তর পাবে। রাতে কেন? এখনই বলেন না। তোমার আর তয়স হয়েছে না? অসভ্য ফালতু লোক একটা। অসভ্য সেটা তো নাইট শোতে দেখতে পাবে। এখন কেকটা কাটো, আর আমি তোমার থেকে ডাবল ট্রিট পাই, সেটা ঠিক আদায় করে নিব, চিন্তা করতে হবে না। এরপর অরণি আর আহিয়ান দুজন মিলে একসাথে কেক কাটলো। দুজন দুজনকে খাইয়ে দিল। আহিয়ানকে খাইয়ে দেওয়ার সময় অরণির হাতে হালকা বাইট করে আহিয়ান অরণির কপালে ডিপলি কিস করে, শক্ত করে জড়িয়ে ধরে, যেন বুকের সাথে মিশিয়ে ফেলবে। দুজনের এতদিনের অপেক্ষার অবসান ঘটলো। ম্যাডাম, আপনার জন্য আরো 2টো সারপ্রাইজ আছে। কি কি বললেন না? সারপ্রাইজ বলে দিলে কি সারপ্রাইজ থাকবে নাকি? এটা বলতে পারি, একটা সন্ধ্যায় আর একটা রাতে। তুমি চাইলে রাতে কি সারপ্রাইজ আছে সেটা আমি বলতেই পারি। খালি পচা কথা। এদিকে আহিয়ান অরণিকে এক টানে নিজের সাথে মিশিয়ে নিল। দুজনেই আছে এক পরম আবেশে।